চালু করে দিয়েছি কিন্তু। সর্বপ্রথম আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আজকে করোনা মহামারীর মধ্যেও যে আমাদেরকে সবাইকে যে সুস্থ মানে ভাবে আমাদের যে এখানে উপস্থিত করেছেন এই জন্য আমি শুকরিয়া দেব। আলহামদুলিল্লাহ। যে আজকে আমরা এখানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা কি থাকে, উদ্দেশ্য থাকে। আমরা এখানে আর বলা লাগবে না যে কে কি হবে, আমরা সবাই নাচ হতে এসেছি, তাই না? আমরা তো না মানে তোমাদেরকে বলছি আমি তো না। তা একটা দেশ বা একটা জাতি, তার সামনে যদি একটা কথা বলি, একটা ট্রেন সামনে এগিয়ে যায় কারণ তার সামনে থাকে একটা কি, ইঞ্জিন। ইঞ্জিন ছাড়া কখনো ট্রেন সামনে এগিয়ে যেতে পারবে না। তেমনি ভাবে একটা দেশ, একটা জাতি বা একটা সমাজ সামনে এগিয়ে যায় কারণ তার সামনে থাকে একটা আশা। কি আশা? যে কেউ ডাক্তার হবে, কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ এসপি হবে, কেউ মানে তোমাদের যেমন উদ্দেশ্য হলো নার্স হতে হবে। কারণ নার্স এমন একটা পেশা যেটা যারা জানে না তারা কিন্তু এখানে অনেক মানে খারাপ কথা বলে। যেমন আমরা যারা আগে মানুষ কি বলতো, যারা মানে আমরা যারা লেখাপড়া একটু কম পাই তারা নার্স, কিন্তু না আজকে যারা দেখো যে সব মানে নার্স এমন একটা পেশা আছে সেকেন্ড ক্লাস জব। মানে তুমি প্রবেশ করার সাথে সাথে 7,000 টাকা বেতন পাবে। আর আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি বা অন্য কোথাও লেখাপড়া করি তারা সেকেন্ড ক্লাস জব পাওয়া খুব রিস্ক বর্তমান। আর তোমাদের একদম ঢুকিয়ে কত বেতন হবে? 7,500 টাকা। ঠিক আছে, এটা কিন্তু মানুষ কিন্তু জানে না। ঠিক আছে, এখন কথা হলো যে এই যে আমরা যে শিক্ষা গ্রহণ করতে এসেছি তার শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? কি? নিজের প্রতিষ্ঠিত ভালো প্রতিষ্ঠান। এক কথা, শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন করা, দক্ষতা অর্জন, সক্ষমতা অর্জন এবং নিজেকে মানুষের সাথে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। আমরা যারা দেখবে যে যারা নার্স তারা দেখবে মানুষের সাথে কিভাবে মিশে। একবার যদি কোনো ডক্টরের সাথে যাও আর নার্সদের সাথে যাও, আকাশ পাতাল পার্থক্য। ডক্টরের সাথে যারা দেখবে যে তারা কথা বলে 1 মিনিট 2 মিনিট 1,000 1,500 টাকা নিয়ে চলে যায়। ঠিক আছে, কিন্তু নার্সরা সব সময় রোগীর সাথে থাকে। তার মানে কি, তাদেরকে মানুষের সাথে খাপ খাইয়ে নিতে হবে। কি রকমের মানুষ হয় হোক সবার সাথে মিশতে হবে। তা আমার কথা হলো যে এই শিক্ষার উদ্দেশ্য যে আমাদের যে বড় চাকরি করতে হবে এমন কথা নয়, কিন্তু ওই যে বললাম মানুষের সাথে খাপ খাইয়ে নিতে হবে, মানুষের সেবা করতে হবে। তা আমরা যে পেশায় জড়িত হওয়ার জন্য আজকে আমরা কোচিং করতে এসেছি, ঠিক আছে, সেই পেশায় যেতে হলে তো আমাদের কিছু কাজ করতে হবে, তাই না? তা কাজটা কি? আমরা যে আজকে লেখাপড়া করতেছি, তো এই লেখাপড়াটা কে কত ঘন্টা করে লেখাপড়া করে একবার আমি শুনবো, কিন্তু প্রথম থেকে বলো সমস্যা বুঝে নিয়ে 1 ঘন্টা করলেও বলো, সমস্যা নেই, মানে নিতে যায়। 5-6 ঘন্টা যদি হয় সবাই একই না স্যার, না স্যার, আমরা এখন 2 ঘন্টা 3 ঘন্টা। আচ্ছা যাই হোক, বুঝছি আমি। বা আমাকেও যখন আমার স্যার জিজ্ঞেস করছিল এইরকম কথাই বলছিলাম যে আমার কথা হলো যে জীবন হলো বাইসাইকেলের মতো, সব সময় চালাতে পারবে। যদি তুমি বাইসাইকেল, তো আমরা এখানে যারা আছি সবাই চালাইছি, ঠিক আছে, দেখবে যখন আমরা পেডেল যদি না মারি তাহলে সাইকেল এক সময় পড়ে যাবে। তেমনি ভাবে এই লেখাপড়াটা এমন একটা অবস্থা, তুমি রেগুলার পড়া করতে হবে। তুমি 5 ঘন্টা পড়ো, রেগুলার করতে হবে। মনে করো যে একদিন 10 ঘন্টা পড়লে আরেকদিন 1 ঘন্টা, আর একদিন নেই, তাহলে কিন্তু হবে না। মানে তুমি বাইসাইকেলের মতো সবসময় চালাও, দেখবে তোমার সাইকেল দেখো যতই যাচ্ছে অতই কি সময়ের সাথে বেগটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমরা কি বলি বলো তো, ত্বরণ বলি। সবাই তো মানে যে বিজ্ঞানের কি, হ্যাঁ আচ্ছা যাই হোক, তবুও আমরা কি অষ্টম শ্রেণীর ত্বরণ করছিলাম, তাই না? সপ্তম অষ্টমে অবশ্যই ত্বরণ ছিল। তার সময়ের সাথে সাথে আস্তে আস্তে বেগটা বৃদ্ধি পাচ্ছে। তা তুমি যদি রেগুলার পড়া করো তাহলে দেখা যাবে তোমারও কি পড়ার গতিটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তোমরা অবশ্যই সকলেই রবার্ট ফ্রস্টের কথা শুনেছ যে তিনি বলেছেন জীবন সবার জন্য একটা সোনার মেডেল রেখে দিয়েছে। তুমি শেষ ফিতাটা পর্যন্ত দৌড়ে যেতে তুমি ওই কি সোনার মেডেলটা ধরতে পারবে। ঠিক আছে, তো তুমি যদি আজকে আমরা যখন কোনো প্রতিযোগিতা হয় তখন আমরা যখন দৌড় প্রতিযোগিতা দিই, দেখা যায় 800 মিটার দৌড়, কিন্তু প্রথমের দিকে যে খুব দৌড়ায় লাস্টের দিকে সে নাই, যে কি রেগুলার মানে দৌড়াচ্ছে তাহলে শেষ গন্তব্যে সেই পৌঁছাবে। ঠিক আছে, এখানে হতাশ হওয়ার কিছু নেই। আমরা এই মেডিসিন নার্সিং কোচিং একটা কথাই বলতে পারি, এখানে যে টিচারগুলো আছে সবাই অনেক ভালো। ঠিক আছে, তোমরা অন্য যে কোচিং এ অবশ্যই তোমার ফ্রেন্ড ভর্তি হয়েছে বা বান্ধবী ভর্তি হয়েছে সবাইকে জিজ্ঞেস করে কিরকম ক্লাস নেয়, তাই না? অবশ্যই কাজের পরিচয়, কিন্তু মনে করো যে অনেক কোচিং আছে দেখবে যে সেই কি অ্যাডভার্টাইজ করতেছে, এটা কাজের বেলা নাই। এটা 1-2টা মনে করো যে অন্য কোথাকার টিচার আনতেছে, আগে ক্লাস নিচ্ছে, নেওয়ার পর দেখা যাচ্ছে যে তারপরে টিচার আর
নেই, ঠিক আছে। তা আমার কথা হলো যে আমরা একটা ইংরেজিতে প্রবাদ সবাই জানি, উইদাউট ইনপুট দেয়ার ক্যান নট বি আউটপুট। যে ইনপুট ছাড়া কখনো আউটপুট সম্ভব নয়। ইনপুট ছাড়া যদি আউটপুট সম্ভব না হয়, তাহলে আমি একটা কথা বিশ্বাস করি যে এই কোচিংয়ে যা শেখানো হবে বা যে এক্সামগুলো নেওয়া হবে, কেউ কিন্তু কোনোদিন একদিনের জন্য ক্লাস মিস করবে না। মানে কি হয় ওখানে যদি অসুস্থ না হওয়া হয়, মানে এমনও অসুস্থ অনেকে আছে মাথা ব্যথা করে আবার না করে, তবু কি না না আসে না, মানে এটা তো বাস্তবতা, ঠিক আছে। তা ওই অজুহাত দেওয়া যাবে না। এক কথায় শরীর যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই আমরা কোচিংয়ে আসবো, এই প্রতিজ্ঞা করতে হবে। এবং যেহেতু বাবা মা এখানে আমরা যারা আছি সবাই মধ্যবিত্ত, আমাদের আমি তো সবাই মধ্যবিত্ত ফ্যামিলির সদস্য, বা এক দুইজন থাকতে পারে, কিন্তু তাহলে বাবা মা কত কষ্ট করি আমাদের টাকা দেয়। এই যে এখানে যেমন 8,000 10,000 বা 15,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, ঠিক আছে, এই টাকাটা কত কষ্ট করে দিচ্ছে, এবং প্রতি মাসে যে 3,000 টাকা খরচ হবে, 4,000 টাকা খরচ হবে, সেটা আবার কত কষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। বা আমিও মধ্যবিত্ত ফ্যামিলির সদস্য, আমি জানি যে আসলে এই যে লেখাপড়ার খরচ মানে বহন করা বাবা মার পক্ষে কতটা কষ্টসাধ্য। যাদের বাবা মা চাকরি করে তাদের কিচ্ছু নেই, কিন্তু যাদের বাবা মা চাকরি করে না, তারা মনে করে ধান বিক্রি করবে, তারপরে কি অন্য গম বিক্রি করবে, তাহলে সেখান থেকে টাকা ওই রকম করে আসে না। আরো যদি 2-3 ভাই হয় বা বোন থাকে তাহলে আরো সমস্যা। কারণ আমরা 3 ভাই বোন লেখাপড়া করতে অনেক খরচ করতে হয়েছে, অনেক, ঠিক আছে। যেমন আমার ভাই কিন্তু সরকারি চাকরি করে, আর বোনকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু 3 ভাই বোনের প্রচুর টাকা গেছে। আমার পিছনেই তো আমি জানি যে আমার এই, আমি কিন্তু বেগম রোকেয়া বলিনি, এখন আমার পরিচয় বলিনি, যে আমি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ থেকে অনার্স কমপ্লিট করেছি। আর আমার এই জায়গায় খরচ যদি আমি হিসাব করি 6 লাখ 7 লাখ টাকা পার হয়ে গেছে, যদি হিসাব করি আর কি। এখন অনেকে বলতে পারি 6 বছরে আবার কি গেছে, ঠিক আছে, কিন্তু চলে গেছে। কিন্তু যদি বাড়ি থেকে আমি টাকা নিতাম তাহলে কি আমার কিন্তু অনেক না, আমি বাড়ি থেকে টাকা নিতাম, কারণ আমি 5ম শ্রেণীর মধ্যে বৃত্তি পাই, 8ম শ্রেণীতে বৃত্তি পাই, এসএসসিতে পাই, এবং এখানে এসে আবার বৃত্তি পাই, মানে এখানে একটা ব্যাংক থেকে বৃত্তি পেয়েছিলাম। মানে দেখা যায় যে আমি অনার্স লেভেল বৃত্তি থেকে 3 লাখের মতো টাকা পেয়েছিলাম। তো তোমরাও এমন কিছু করো যাতে সরকারি, তোমরা নার্স করলে তো সবাই টাকা পাবে, এটা তো জানো, ঠিক আছে। তখন আর কিন্তু বাইরে টাকা না লাগবে না, ঠিক আছে, ঠিক আছে। আশুরা খাতুন কি আসছে? ও কালকে আসছে। তা সর্বোপরি আমার একটাই কথা, যে উইদাউট ইনপুট দেয়ার ক্যান নট বি আউটপুট। যে ইনপুট ছাড়া কখনো আউটপুট সম্ভব না। আমাদের সবার টাচ ফোন আছে, আমরা যদি টাচ ফোনে টাচ করি তাহলে এক উঠবে, যেটা যেখানে টাচ করবো সেটা উঠবে, সেই হিসেবে আউটপুট। তাহলে এই যে আমাদের এই যে ফোন যেটা আছে, এটা কিন্তু ইনপুট আউটপুট দুটাই কাজ করে, কিন্তু স্ক্রিনের মধ্যে ইনপুট করি আবার ওখানে কি হয়, আউটপুট হয়। তাহলে ইনপুট আউটপুট ডিভাইস কিন্তু এটা। তাহলে এইভাবে আমাদেরকে এমনভাবে আমাকেও ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে আনতে হবে, যে ইনপুট হিসেবে আমি অ্যাকসেপ্ট করব, আবার আউটপুট হিসেবে কি পরীক্ষায় খাতায় সেটা মূল্যায়ন কীভাবে হয় সেটা আমরা দেখবো। যে দেখবে যে তোমরা যদি নিয়ম অনুযায়ী রেগুলার যদি ক্লাস করো এবং পরীক্ষাগুলো দাও এবং ভালোভাবে পড়ো, তাহলে দেখা যাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, থানচি থেকে পাতুরিয়া, যে কোনো একটা ইনস্টিটিউটের মধ্যে তোমাদের পজিশন হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তা আমি আর বেশি কিছু বলতে চাই না, যে আসলে গুরুগম্ভীর বিষয় না, কিন্তু আমাদের স্বভাব, সেই স্বভাবে রয়েছে নানা রকম প্রভাব, সেই প্রভাবে নানা রকম জানা অজানার অভাব যখন জবাবদিহিতার আওতায় এসে ভাওতায় তুলে না, তখনই কিন্তু আমার আবির্ভাব। তা আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো যে মানচিত্র নিয়ে, সেটা হলো এশিয়া মহাদেশে দেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। তা আমার কথা হলো আমি যা লেখাবো প্রত্যেকজনের খাতায় একটা ওয়ার্ড যাতে মিস হয় না, ঠিক আছে, কারণ এই লেকচারটা আর কোনোদিন পাবে না, ঠিক আছে, এবং সুন্দরভাবে বুঝবে। আমি আশা করি যে জিনিসগুলো বেসিক জিনিস, আজকে আসলে বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো, পরবর্তী যে ক্লাসগুলো হবে সুন্দরভাবে, মানে আরো, কিন্তু আজকে বেসিক, মানে তোমাদের যে জিনিসগুলো বিষয় আছে আজকে হবে এশিয়া মহাদেশ, মানে আমি বিশ্বের পরিচয় দেওয়ার পরে মানে সাধারণ জ্ঞান বিষয় আছে বেসিক। কেন বলেন তোমাদের স্যার? কালকে বলছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই জিকে আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আগে প্রথমে আমি বলে দিতে চাই যে বিশ্ব সম্পর্কে কি ধারণা আছে সবার? আছে মোটামুটি। আচ্ছা, তাহলে আমি একটু কথা বলি যে বিশ্বগ্রাম, এই বিশ্বগ্রাম বলতে আমরা কি বুঝি বলো তো একজন? আসলে বিশ্বগ্রাম এমন একটি ধারণা যা সারা বিশ্বকে গিয়ে হাতে মুঠো এনে দিয়েছে। এটা কেমনই ভাবে সারা বিশ্বের প্রত্যেকটা দেশ যদি একটি করে কি হয়, বাড়ি হয়, তাহলে সারা বিশ্বটা একটা কিসে পরিণত হবে, গ্রামে। কারণ একটা গ্রামের এক প্রান্তে কোনো কিছু ঘটার সাথে সাথে অপর প্রান্তের মানুষ কি করতে পারে, জানতে পারে। তেমনি ভাবে আজকের এই যুগে দাঁড়িয়ে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো কিছু ঘটনা ঘটার সাথে সাথে আমরা কি করতে পারি, জানতে পারি। সেটা কিসের মাধ্যমে? আধুনিক প্রযুক্তির মাধ্যমে।
ঠিক আছে, বিশ্ব আগামী করে। তাহলে আমরা যে তাহলে বিশ্বটাকে কি বলতে পারি, বিশ্ব গ্রাম বলতে পারি, ঠিক আছে। এই কথা প্রায় 100 বছর আগে বা 80 বছর আগে 70 বছর আগে কাজী নজরুল ইসলাম বলেছেন, সংকল্প করতে সবাই করা হয়েছে, তাই না? প্রথমের দিকের লাইনগুলো কি, হাতগুলো তো বদ্ধ করে দেখবে বাধ্য করতে হয়, লাস্টের লাইন কি বলতো, বিশ্ব কেমন করে বুঝছেন? হ্যাঁ বলতে দেখি, বলতে পারে দেখি, নামবো আমি পাতাল ফেরে উঠবো আবার আকাশ করে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। এই যে হাত দেখেছিল, তাহলে এই হাতের মধ্যে তিনি বিশ্ব জগৎ দেখার ব্যক্ত করছেন সেই কত বছর আগে। আজকে আমরা আসলেই দেখি যে আজকে বিশ্বটাকে হাতের মুঠোয়। তোমার কাছে একটা টাচ ফোন যদি থাকে তাহলে আর বিশ্ব কোথাও যাওয়া লাগবে না, কোথায় কি আছে বিশ্বের সব কিছু তুমি জানতে পারবে কি এই মোবাইল ফোনের মাধ্যমে। তাহলে কাজী ইসলামের কথাটা কি সত্যি পরিণত হয়নি? ঠিক আছে, তা প্রত্যেকটা জিনিস ভাববে যে একটা কথা বলি যে যখন তোমার মানুষের সাথে কথা বলবে তখন কথা বাজে এরা আমরা সবাই বুঝি, ঠিক আছে? তুমি যদি ওই অ্যান্সারটা ভুলও বলো তবু তুমি কোনো ওই মানে ওই রকম ওয়ার্ড ইউজ করবে না। তুমি যদি ভুলও বলো তখন তোমার স্যার বলবে যে না ছেলেটা তো আত্মবিশ্বাসী আছে, তাই না? আত্মবিশ্বাস, কিন্তু এই যে আত্মবিশ্বাস এমন একটা কথা সেটা আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যে তোমরা অবশ্যই শহীদ ইসমাইল হোসেন সিরাজের নাম শুনে থাকবে কেউ কেউ, সবাই অবশ্য নাও শুনতে পারে। যে এই ইসমাইল হোসেন সিরাজের কিন্তু সিরাজগঞ্জে বাড়ি, এই জন্য তার নাম এসেছে সিরাজি বলা হয়, ঠিক আছে। যেমন দেখবে যে অনেক ব্যক্তির নাম এলাকার নাম অনুসারে কিন্তু লাস্টের দিকে জুড়ে দেওয়া হয়, ঠিক আছে। কেউ যেমন আব্দুল কাদের জিলানী, কারণ তিনি জিলানী শহরেই জন্মগ্রহণ করছেন, ঠিক আছে। তা তেমনি ভাবে এই তিনি বলছিলেন যে নদীর স্রোত রুদ্ধ হইয়া যায় তাহার পানি যেমন হাজিয়া মজিয়া পচিয়া দুর্গন্ধযুক্ত হইয়া যায়, তেমনি যে জাতি আত্মবিশ্বাস আত্মশক্তিতে বিশ্বাস হারা হইয়া পড়ে পৃথিবীর সমস্ত দুর্গতি এবং লাঞ্ছনা তার মস্তকে। তুমি আজকে ভাবতেছো আজকে আমি এখানে কোচিং করতে আসছি, আমি কি টিকতে পারবো, মানে এইরকম আমাদের সবার ধারণা। কিন্তু না, আমার কথা হলো যে সবাই আমরা পারবো, মানুষ পারে না এমন কোনো কিছু নেই। মানুষের জন্যই বলা হয় মানুষ স্বপ্নের সমান বড়। কখনো কখনো মানুষ কি হয় স্বপ্নের চাইতো বড় হয়। তুমি আজকে নার্সের কোচিং করতে আসছো, দেখবে এমন কিছু হয়েছে তার চেয়ে তুমি বড় হয়ে গেছো, বা নার্স করার পর নার্সের অফিসার হয়ে গেছো, ঠিক আছে। মানে যেটা তোমার স্বপ্ন তার চেয়ে কি হয়েছে বড় হয়ে গেছে, ঠিক আছে। এই জন্যই আমার একটা কথা যে মানুষ পারে না এমন কোনো কিছু নেই। আর তুমি দেখবে যে একটা বাঘ মেষ ছিল সবাই কে বলতো, মেষ কাকে বলে, মানে গ্রামের ভাষায় বলো, সমস্যা নেই, আমি তো ওটাই বুঝতে মেষ, মেষ বলতে মহিষ না, মেষ বলতে ভেড়া। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই কিন্তু মেষ চালক ছিলেন। তোমরা যারা আমাদের ইসলাম ধর্মে আছো তারা অবশ্যই জানতে পারবে সবাই মেষ চালক ছিলেন কম বেশি। তা আমাদের একটা কথা হলো যে একটা বাঘ যদি ইঁদুর শিকার করে তাহলে এক সময় দেখবে বাঘটা কি মেষ শিকার করতেও পারবে না। মেষ তো সবচেয়ে দুর্বল প্রায় বলা যায়, তার কি শক্তি আছে নাকি? তা তেমনি ভাবে তুমি দেখো যে আলোকলতা, আলোকলতা আমরা সবাই চিনি যে গাছের মধ্যে যখন যায় কোথায় যায়, গাছের একদম শীর্ষে চলে যায় সে, তার বিশ্বাস আছে সে কি ওই গাছে শিকড়ে উঠবে, ঠিক আছে। আর আমাদের যদি বিশ্বাস থাকে নিচের দিকে তাহলে তো গাছ হবে না। এই জন্য আত্মবিশ্বাস কি হতে হবে, বলিয়া হতে হবে, ঠিক আছে। এবং যে কথাটা বলতে চাইছিলাম যে এই বিশ্বটা এই হাতের মধ্যে কে ব্যাখ্যা করতে পারবে যে এই 5 আঙ্গুলের মধ্যে আমাদের বিশ্ব আছে, মানে পৃথিবীতে আছে। কেউ কোনোদিন শিখছো কি না? আজকে আমি এটা শেখাবো প্রথমেই। তা প্রথমে আগে আমি হাতে চিত্রটা অঙ্কন করে নিই। হ্যাঁ হ্যাঁ তোমরা খাতা অঙ্কন করতে পারো, সমস্যা নেই। আমি অবশ্য অঙ্কনে কম পারি। হাত বোঝা গেলে তো হ্যাঁ জি, এটা গুড। তোমাদের মতো অঙ্কন করো, সমস্যা নেই। এই যে গুড বুদ্ধি, হাত ঠিক আছে। তোমরা দাও হাত তালে দেখো, এটা কাজে লাগবে আজকে রাত। তোমরা যে কোনো চাকরি করবে না, পাস করার পর চাকরি করবে সেটাও কাজে লাগবে। তোমরা বুঝাও করো দেখি এখন লক বানাইছে দোকান থেকে কিনে নিয়ে। আমি এখন এইদিকে ছোট করে অঙ্কন করি, আমি এইদিকে লেখা লিখবো তো কি হয় হবে
হ্যাঁ, অঙ্কন করা হয়েছে। শেষ। এখন কথা হলো যে আমার কথা হলো যে মহাদেশ রয়েছে এই পৃথিবীতে কতটি? 7টি। 7টি। মহাসাগর? মহাসাগর 5টি। গুড। তাহলে এখন দেখো মহাদেশ যদি 7টি থাকে তাহলে এই 7টা মহাদেশ এই হাতের মধ্যে তোমরা কেমনে বুঝতে পারবে? ঠিক আছে, এবং এই 5টি মহাসাগর রয়েছে সেটা কেমনে বুঝতে পারবে? তোমরা তো মনে করো যে কোনো আত্মীয় বাসা যখন যাও, ছোট ছোট বাচ্চারা থাকে না যে আমি পৃথিবী বুঝি না, আমার বুঝেন বা সামথিং এরকম করে বলে, কিন্তু আমরা যারা লেখাপড়া করি অনেক কিছু জিজ্ঞেস করি, আমরা যদি বলতেই না পারি তাহলে কেমন না? তখন যদি কোনো কিছুর মাধ্যমে দেখা তাহলে তো খুশি হয়ে যাবে যে বাহ ভালোই তো। তো এখানে দেখো 7টা মহাদেশ রয়েছে, তো 7টা মহাদেশের নামটা আমি আগে লিখে রাখো। এরকম শব্দ করা যাবে না। লেখা পাস করবে, বাসায় যা আবার নোট করবে, তবে তোমাদের জন্য ভালো হবে। ভাইয়া 6 নাম্বার ওটা কি লিখছে? ওশেনিয়া। ওশেনিয়া মহাদেশ অথবা ওই মহাদেশ থেকে অস্ট্রেলিয়া মহাদেশ বলা হয়। একটু হাত চালু করবে, বললাম তো তোমরা ধরতে পারলে তো বাসায় যা আবার নোট করতে হবে। দেখছো? এখন এই মানচিত্রটার দিকে তাকাও সবাই। আমরা তো এখান থেকে দেখতে পারবো না। না না, দেখার ওটা জাস্ট এটা তো এমনি বসানো হয়েছে জাস্ট বোঝার জন্য। যে এই মানচিত্র যদি দিকে তাকাও তাহলে দেখো যে এই যে হাতটা আমি দেখাইনি, ঠিক আছে, এই যে হাতটা দেখেছি, এই হাতটার মধ্যে কল্পনা করো এটা হলো অস্ট্রেলিয়া মহাদেশ। কি মহাদেশ? তারপরে মানচিত্রে যাবো অস্ট্রেলিয়া, তারপরে এটা এশিয়া মহাদেশ। এই দিকে তাকাও, হাতটা দিকে তাকাও, তারপর তোমাদের হাত দিকে। তাহলে এটা কি অস্ট্রেলিয়া, এটা হলো কি এশিয়া, এটা হলো ইউরোপ, এটা মাঝে ফাঁক, এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে কি দক্ষিণ আমেরিকা। তাহলে দেখো এশিয়া মহাদেশ, এশিয়া, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, তারপরে এশিয়া মহাদেশ, তারপরে কি ইউরোপ মহাদেশ, ইউরোপ, ইউরোপ, তারপর উত্তর আমেরিকা, দক্ষিণ দক্ষিণ আমেরিকা। আমেরিকা। এই মাঝের যে হাতটা আছে এই জায়গাটা, এই যে হাতের এই জায়গাটা, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, আফ্রিকা, ঠিক আছে। আর এই হাতের নিচে যেটা সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা, ঠিক আছে। তাহলে এটা যদি হয় আমি একটু মানচিত্রের দিকে বুঝাই, তাহলে এই দেখো এই মানচিত্র না বিশ্ব, এটা যদি হয় তাহলে দেখো যে এটা কি মহাদেশ? অস্ট্রেলিয়া। ভালো করে দেখবে, এই মানচিত্র দেখো অস্ট্রেলিয়া। তাহলে এই যে এটা কি এশিয়া, এর এই উপরেরটা কি ইউরোপ। এই জায়গাটা তো গ্যাপ রয়েছে, এই জায়গাটা আমাদের গ্যাপ। আর এই যে এটা তাহলে কি হয় উত্তর আমেরিকা, আর এটা হচ্ছে কি দক্ষিণ আমেরিকা। এটা হাতটা যে বসেছিলাম এই যে এই জায়গায় বসেনি, এটা কি আফ্রিকা মহাদেশ। আর একদম নিচেরটা অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে আমরা দেখতে পেলাম যে এই মানচিত্র কিন্তু সবার লাগবে, ঠিক আছে। আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ যদি বাংলাদেশের মানচিত্র আর মানচিত্র থাকে আর এই মানচিত্র দুটো সে যদি আয়ত্ত করতে পারে তার 80% পড়া হয়ে যাবে জিকের মধ্যে। আর সাধারণ মানে যে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে তোমরা যদি ওই বিভিন্ন ধরনের যে সংবাদপত্র পড়ো ইনশাআল্লাহ কভার হয়ে যাবে, ঠিক আছে। যে একটা কথা হচ্ছে আমার যারা ফ্রেন্ড আছে
মানে আমি এটা গল্প না, আমার ফ্রেন্ড থেকে শুরু করে সবাই কিন্তু আমি মানচিত্র শিখি, বা ওরা জানে যে আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, তোমরা সবাই লিখে দেবো যাওয়ার সময়, যাদের টাচ ফোন আছে ওটা সাবস্ক্রাইব করলে অবশ্যই ভালো, না করলে আরো ভালো। না কারণ আমার সাবস্ক্রাইবার দরকার নেই, কারণ আমার মনিটাইজেশন থেকে শুরু করে সবকিছু হয়ে গেছে, ঠিক আছে। আর এখন তো হচ্ছে যে যত ভিউ হবে তত টাকা, তাই না? তা আমার কথা হলো যে এই 7টা মহাদেশ সম্পর্কে আমি যদি এখন ধরি হাতের মধ্যে, কে বুঝতে পারবে? আসে না? হ্যাঁ, বলো। তুমি বলো। বসে থেকে বলো, সমস্যা নেই। এটা হলো অস্ট্রেলিয়া, হ্যাঁ তারপর এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। হাতের তালাতে হলো আফ্রিকা, আর এটা হলো অ্যান্টার্কটিকা। সবাই পারবে? এখন কথা হলো যে আমি যখন বলবো, কেউ যদি না বোঝে অবশ্যই আমাকে বলবে। আমার যদি সন্ধ্যা লেগে যায় তো কোনো সমস্যা নেই, তোমার 1-1.5 ঘন্টার ক্লাস আমার কতক্ষণ লাগে লাগুক, আমার বুঝাইতে হবে এবং তোমাদের বুঝতে হবে। আমি এখানে এসেছি একমাত্র কি বোঝার জন্য, ঠিক আছে? তা এখন কথা হবে এই 7টা মহাদেশ, তাহলে সবাই পারবে? এখন মহাসাগর রয়েছে কয়টি? 5টি। এই মহাসাগর 5টির নাম আমরা আগে লিখে নিই, তারপর বুঝাচ্ছি। হ্যাঁ, কারো যদি দেখা না যায় আমাকে বলবে। এটার অপর একটা নাম আছে আর্কটিক। এখন তো যে দক্ষিণ মহাসাগর যেটা, ওটা আর বুঝতে পারা লাগবে না, ওটা হলো যে ওই অ্যান্টার্কটিকা মহাদেশ বলিনি, অ্যান্টার্কটিকা মহাসাগর বললেই হবে। ওকে, ঠিক আছে? দুইটা নামই মনে রাখবে, কারণ পরীক্ষা কোনটা আছে বলা তো যায় না। একজন মাঝে মাঝে দেখি তো ভিডিওটা আবার স্টোরেজ না থাকলে কিন্তু অফ হয়ে যাবে। আবার সে মনোযোগটা ভুলে দিও না, এই দিকে দিও। ঠিক আছে? এখন বলবো তাহলে, এখন দেখো এ সবার হয়েছে? জি। এখন তাহলে এই হাতটার দিকে যদি আমরা একটু মনোযোগ দিই, ভালো করে দেখবে। এই যে হাতের কয়টা জায়গায় ফাঁক রয়েছে বলো তো? ফাঁক রয়েছে কয়টা? চারটা। এই ফাঁকটা আর এই ফাঁকটা হলো প্রশান্ত মহাসাগর, আমি পরে বুঝাচ্ছি, কিন্তু আগে মনে রাখো কোন ফাঁক, প্রথম ফাঁক। এই ফাঁকটা হলো কি? প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? তাহলে তোমরা মনে মনে ভাবো তো, এটা ছিল উত্তর আমেরিকা, এটা ছিল কি দক্ষিণ আমেরিকা। এই যে উত্তর আমেরিকা আর কি দক্ষিণ আমেরিকা, তার মাঝে যে ফাঁকটা, তাহলে এটা উত্তর, এটা দক্ষিণ, তাহলে এই ফাঁকটার নাম কি? আটলান্টিক। আটলান্টিক মহাসাগর। ঠিক আছে? এই ফাঁকটার নাম কি? আটলান্টিক মহাসাগর। তাহলে আগে ভালো করে বুঝবে, এটা ছিল কি? প্রশান্ত। এটা ছিল কি? প্রশান্ত। তাহলে এটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এটা ছিল কি? আটলান্টিক। মানে ইউরোপ ছিল, তাহলে এই দুটোর মাঝে যে ফাঁকটা সেটা হলো কি? আটলান্টিক। আর এই যে এটা যে ফাঁকটা, এটা হচ্ছে উত্তর মহাসাগর। উত্তর মহাসাগর। তার মানে ওটা যদি উত্তর মহাসাগর হয়, তাহলে নিচের অংশটা কি হবে? এটা হবে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মহাসাগর বা দক্ষিণ মহাসাগর। সেটা কেমনে আমি এখন বুঝাই, দেখো ভালো করে দেখবে। এটা তাহলে কি, এই যে হাতটা যে ছিল, এই দেখো এটা ছিল কি? অস্ট্রেলিয়া। এটা ছিল এশিয়া। তাহলে এই ফাঁকটা এটা কি? এটা হলো প্রশান্ত মহাসাগর। ঠিক আছে? আবার বলছিলাম যে এই ফাঁকটার কথা কি বলছিলাম? প্রশান্ত মহাসাগর। বলতেছি। তাহলে এখন দেখো এই ফাঁকটার কথা উপরে কি বলছিলাম?
উত্তর মহাসাগর। উত্তর মহাসাগর। আবার এই যে এটা ইউরোপ, এই যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তাহলে এটা কি আটলান্টিক। মহাসাগর। আর নিচেরটা হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এখন বলতে পারো যে ভাই যে একটা আমার প্রশ্ন, এই দিকেও কি প্রশান্ত মহাসাগর, আবার এই দিকেও প্রশান্ত মহাসাগর, তাহলে এটা কেমনে সম্ভব? আমরা বলো তো পৃথিবীতে কি গোলাকার না এই হ্যাঁ মানে গোলাকার ডিম্বাকার যাই বলো গোল, তাই না? গোল। ঠিক আছে, কিন্তু তুমি যদি তোমার বাড়িতে যদি একটা গোলক থাকতো বা আমাদের এখানে যদি একটা গোলক থাকতো, সুন্দরভাবে আমি বুঝাইতে পারতাম, তো মনে মনে ভাবো আমি হাতটাই দেখাই, তো পৃথিবীটা যদি এইরকম থাকে ভালো বুঝবে, এইরকম যদি থাকে, ঠিক আছে, তো এই ভালো করে দেখো এইরকম থাকে, আর নিচের অংশটা যদি প্রশান্ত মহাসাগর হয়। এখন মানচিত্রে আমি এটা কি করছিলাম, এইরকম করছিলাম, এটা আসলেই ছিল কি পৃথিবীতে এটা বললাম, বলছিলাম, এটা যদি একখানে করা হয়, মানচিত্রটা যে মাছ বরাবর টানা হয়, ভালো করে দেখো, তাহলে আমরা যদি এইরকম থাকে পৃথিবীটা, তাহলে এই জায়গা থেকে এই জায়গা প্রশান্ত মহাসাগর, ভালো করে দেখো। এখন আমি এটা কেটে দিলাম, এরকম করলাম, এই যে পৃথিবীর দেশগুলো দেখাইছিলাম, তাহলে এইদিকে কি প্রশান্ত মহাসাগর। এই জন্য মাঝে মাঝে কেউ বলে প্রশান্ত মহাসাগরের তলা নেই, কিন্তু আসলে এটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি আমি জানি না, তবে একটু মানে মানুষকে মজা দেওয়ার জন্য মাঝে মাঝে বলা লাগে, ঠিক আছে, যে প্রশান্ত মহাসাগরে কেন তলা নেই, কারণ এটা যদি প্রশান্ত মহাসাগর হয়, এইরকম করে দেখো, এটা যদি হয় প্রশান্ত মহাসাগর, তাহলে আসলে প্রশান্ত মহাসাগর এই দিক দিয়ে যদি তুমি ডুব দাও, তাহলে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে, কোনো তল খুঁজে পাবে না। তা তেমনি ভাবে এই মানচিত্রের মধ্যে যদি আজ থেকে কেউ তোমাকে জিজ্ঞেস করে যে এই দিকেও প্রশান্ত মহাসাগর, এই দিকেও প্রশান্ত মহাসাগর, তাদের উত্তর দিতে পারবে? হ্যাঁ, এটা যাতে কখনো ভুল হয় না, কারণ এমন কোনো কিছু জিনিস আছে যেগুলো আমাদের যাতে ভুল না হয়, কারণ আমি মনে করি অনেকে বিজ্ঞান বানান জানে না, বা এখানে তোমরা যারা আছো না হলে এক দুজন জানবে না, আমি গ্যারান্টি, ঠিক আছে, আমিও প্রথমে জানি না, ঠিক আছে, বা আমি স্টুডেন্ট যেগুলো পড়াই সেগুলো দেখা যায় যে আমি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াই ইন্টারমিডিয়েট, ঠিক আছে, ইন্টারমিডিয়েট নিজ ক্লাসগুলো পড়ানো হয় না, কারণ নিজ ক্লাসে পড়াইলে মাথা সব শিখে যাবে, ঠিক আছে। তো একটা কথা হলো এই 7টা মহাদেশ 5টা মহাসাগর, কারোর কোনো প্রশ্ন আছে? মানে এমনি বেসিক যে জিনিসটা আছে। এখন আমি এই জায়গার মধ্যে যে আরেকটা সুন্দর একটা তথ্য দেব, তবে যদি তোমরা এসএসসির মধ্যে সামাজিক বিজ্ঞান বইয়ের মনে হয় 5ম অধ্যায়, যেটা ওই যে তোমার অক্ষরেখা, দ্রাঘিমা, দ্রাঘিমাংশ, এগুলো সম্পর্কে ধারণা আছে কি? এখন মনে নেই। ঠিক আছে, তাহলে আমি একটু ধারণা দেই, তারপর এবার মানচিত্রে আমরা চলে যাই। তাহলে এখন দেখো, ঘড়ি দেখো কেন টাইম নাই, এখন দেখুন সমস্যা নাই, যদি সমস্যা থাকে আমার বলবে। এটা যদি আমাদের পৃথিবী, আমি এটা জাস্টলি বোঝাবো, পৃথিবীটা আমরা এটা বলো তো সব সময় মানচিত্রের ক্ষেত্রে কল্পনা করবে যে উপরের অংশটা কি হবে, উত্তর হবে। গুড, উত্তর। তুমি যখন নিজের খাতায় লেখা লিখবে, তোমার সামনে এটা উত্তর হবে। এটা অল টাইম ডান হাতটা কি পূর্ব, মানে যখন খাতায় লেখা লিখবে। এখন তুমি ভাবছো যে বইয়ের মানচিত্রে যখন আমি মানে খাতায় লিখবো, কি আমার মাথাতে শেষ যে কোনটা বলতে পারবো, ওটা বলতে পারবো। আর এটা কি দক্ষিণ। দক্ষিণ। তোমাদের খাতা সুন্দর করে অঙ্কন করে নাও। তাহলে এটা হলো কি আমাদের পশ্চিম, আর এটা আমাদের পূর্ব। আবার এরকম করে অঙ্কন করে নাও, খুব সুন্দর করে অঙ্কন করবো, মানে ডিম্বাকার, ডিমের মতন। আমিও ডিম্বাকার অঙ্কন করি, আবার বললে তাহলে কি লেখছে, তাই না? এমনিতে অঙ্কন করে, জাস্ট একটু লেখা করো। লেখছো? তাহলে এখন দেখো যে এই উত্তর এবং দক্ষিণ বরাবর যে আমরা একটা যদি পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করে একটা রেখা উত্তর এবং দক্ষিণ বরাবর, তাহলে সেই রেখাটার নাম হলো আমাদের মেরু রেখা। কি রেখা? মেরু রেখা। মেরু রেখা। যদিও আমার এটা পড়া না, তবু আমি যাতে তোমরা সাধারণ জ্ঞানে স্পষ্ট ধারণা আসে মানচিত্র সম্পর্কে, এই জন্য আমি কিন্তু বলতেছি, ঠিক আছে? যে তাহলে এটার নাম কি রেখা? মেরু রেখা। মেরু রেখা। তাহলে এই মেরু রেখার উত্তর দিকের অংশটার নাম হচ্ছে উত্তর মেরু। গুড, খাতা লিখে রাখো। তাহলে তার বুঝার ক্ষেত্রে তাহলে কি লিখবে? দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু। তাহলে যে পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করে উত্তর এবং দক্ষিণ বরাবর রেখাটার নাম হলো কি? মেরু রেখা। এই মেরু রেখার উত্তরের অংশটার নাম উত্তর মেরু, দক্ষিণের অংশটার নাম দক্ষিণ মেরু। এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে আরেকটি রেখা আমরা পূর্ব পশ্চিম বরাবর একটা রেখা কল্পনা করব,
তার নাম হলো এই তো গুড একদম বলছি এই রেখাটার নাম হলো কি বিষুবীয় রেখা লেখি রাখো বিষুবীয় রেখা বা নিরক্ষ রেখা বা ইকুয়েডর তুমি লিখছো ও কিন্তু ফার্স্ট আমি দেখতেছি যে স্বপ্ন আগে যাবে তোমায় করো তো আচ্ছা আচ্ছা লেখা কি বলবে সব লেখা আছে তাহলে এখন কথা হলো যে আমরা তাহলে কি পাইলাম একটা পেলাম যে বিষুবীয় রেখা নিরক্ষ রেখা আর একটা কি ইকুয়েডর ঠিক আছে আর এখন দেখো এই বিষুবীয় রেখা সমান্তরাল অনেকগুলা রেখা মনে করো যে এই যে আমাদের উত্তর এবং দক্ষিণ মেরুতে আছে যে রেখাটা আছে মেরু রেখা এই মেরু রেখাকে ডিগ্রি সেকেন্ড মিনিট ওগুলো বেশি যাব না আজকে বোঝানোর ক্ষেত্রে যে বিভক্ত করে কিছু রেখা কল্পনা করা হয় কার সমান্তরাল বলো তো কার সমান্তরাল যাচ্ছি উত্তর রেখাটা কি কোন রেখার সমান্তরাল বিষুবীয় রেখার সমান্তরাল বিষুবীয় রেখার সমান্তরাল অনেকগুলো রেখা আমরা কি করলাম কল্পনা করব অসংখ্য রেখা আছে এই বিষুবীয় রেখাটা যেখানে থাকে সেটা কিন্তু 0 ডিগ্রি কত ডিগ্রি 0 ডিগ্রি এখন দেখো এই 0 ডিগ্রি থেকে উপরের দিকে আসবে একটা রেখা আছে 23.5 কত 23.5 নিচের দিকে আসবে সেখানে পাবে কত 23.5 কিন্তু মানে তোমার ঠিক আছে মাইনাস মানে নিচের দিকে আসলে এটা উপরের দিকে 23.5 নিচের দিকে 23.5 মাইনাস আবার আরেকটা রেখা পাবে 66.5 উপরের দিকে একটা রেখা পাবে 66.5 এখন বলি এই 23.5 উপরের দিকে যেটা বিষুব আচ্ছা আগে অঙ্কন করে নাও আছে তাহলে এখন দেখো যে উপরের দিকে যে 10.5 আছে এটার নাম দেখো কর্কট ক্লান্তি রেখা কর্কট ক্লান্তি রেখা হ্যাঁ হ্যাঁ এই যে 23.5 যেটা এটা তো উপরে দিকে যেটা 66.5 ওটা লিখবে সুমেরু আর নিচেটা লিখবে কুমেরু আর এটা হচ্ছে কর্কট ক্লান্তি রেখা 23.5 যেটা হ্যাঁ নিচেটা হচ্ছে এটা হচ্ছে কি ট্রপিক অফ ক্যান্সার আর এটা হচ্ছে ক্যাপ্রিক্যান আরেকবার বলেন ভাইয়া এটা হচ্ছে বাংলাটা লিখে নাও কর্কট ক্লান্তি রেখা এটা হচ্ছে মকর ক্লান্তি রেখা মকর ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা অথবা ইংরেজি নাম হলো ট্রপিক অফ ক্যান্সার এটা কিন্তু টপিক অফ ক্যান্সার তাহলে এই জায়গায় আমি লিখতেছি এই লাইনটার নাম তাহলে কি হবে টপিক অফ ক্যান্সার টপিক অফ ক্যান্সার হ্যাঁ ওই ক্যান্সার বানানি ওই ক্যান্সার না আর হলো টপিক অফ ক্যাপ্রিকন মানে কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি লিখছো তো আবার তাহলে এই যে 66.5 উপরের দিকে সুমেরু নিচের দিকে আছে কি কুমেরু লিখছো তাহলে এই জায়গা থেকে একটা তত্ত্ব দিব ক্যাপ্রিকন মানে
আমরা লিখে দিছিলাম কেউ, ঠিক আছে। এখন কথা হলো যে এখানে যে তথ্যটা দেব সেটা হলো যে 0 ডিগ্রি, 0 থেকে 23 উপরের দিকে আর 0 থেকে 23 নিচের দিকে। এখন আমাদের পৃথিবীতে মানুষের হলো যে বিভিন্ন জাতি রয়েছে, তাই না? বিভিন্ন জাতি, কিন্তু আমরা তো বাঙালি এমন এক জাতি যাকে বলা হয় সংকর জাতি, হাইব্রিডাইজ। কেন হাইব্রিডাইজ? কারণ হলো যে আমাদের এই দেশে মানে ভারতীয় উপমহাদেশে দেখা যায় যে ইন্দোচীন থেকে কিছু লোক এসেছে। ইন্দোচীন বুঝো? হ্যাঁ, ইন্দোচীন। বলতো যেমন চাকমারা ইন্দোচীন থেকে আসছে। হ্যাঁ, ইন্দোচীন বলতে লাওস, কম্বোডিয়া আর ভিয়েতনাম, এই তিনটা দেশকে ইন্দোচীন বলা হয়, মানে চীনের নিচে যারা অবস্থিত। এই ইন্দোচীন থেকে যে অনার্যরা আসে, যেমন চাকমা, হিজড়া, বৈশ্য, মারমা, সাঁওতাল, মুরুল, এবং তারপরে আমাদের আর্যরা আসে ইউরাল পর্বতের নিচ থেকে। ইউরাল পর্বত এই যে দেখো একটা দেখা যাচ্ছে না, রাশিয়ান ইউরাল পর্বতমালা, ইউরাল পর্বতমালার নিচেই রয়েছে ইরান দেশ। ইরান থেকে আর্যরা আসে। তারপর যখন ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে তখন এই যে ইরাক, ইরান, সৌদি আরব থেকে মিশর, মানে সব জায়গা থেকে মানুষরা এই ভারতীয় উপমহাদেশে এসে ইসলাম প্রচার করে, ঠিক আছে। সেখানে তারা আসে, এমনিতেই আসে, আবার এখানে এসে বিয়ে করে, শাদী করে, তারপর দেখা যায় যে কি হাইব্রিডাইজ হয়ে যায়, ঠিক আছে। হাইব্রিডাইজের ফলে আমরা একটা সংকর জাতি, যে জাতি কোনো জাতির সাথে কি মিল নেই। তুমি যদি মানে চীনা জাতি দেখো, তাহলে চীনা জাতির ক্ষেত্রে দেখবে কাউকে তুমি আইডেন্টিফাই করতে পারবে না, ছেলে মেয়ে আইডেন্টিফাই করতে পারবে না যদি চুল ছোট থাকে, ঠিক আছে। কারণ তুমি যদি নাইজেরিয়ার দিকে দেখো, ওখানে যারা ক্রিকেট খেলে না, দেখো ফুটবল খেলে, চেনা যায় যে এই লোকটার সাথে এই লোকটা, যারা খুব খেলা দেখে একটু আইডেন্টিফাই করে। কিন্তু আমিও কিন্তু খেলা কম দেখি, আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না যে এটা এই ছেলে, এটা এই ছেলে, ঠিক আছে। তারা আছে কখনো কি হয়নি, মিক্স হয়নি, আমরা কি মিক্স হয়েছিলাম। কিন্তু কেন এই যে সারা বিশ্বে মানুষ তো একই মানুষ, আমরা তো সবাই আদম এবং হাওয়া থেকে এসেছিলাম, তাহলে আমাদের সবার এই যে মানে গায়ের রঙের কি হয় পরিবর্তন কেন? তুমি দেখো যে কিছু মানে লোক আছে একদম সাদা, কিছু আছে মানে কি বলে আমাদের যে ধূসর বর্ণ, আমাদের এই যে বাংলাদেশের মানুষরা, আবার দেখো নাইজেরিয়ার মধ্যে দেখো যে কালো। তো কেন? এটার কারণ আমি এখান থেকে ব্যাখ্যা করবো। এটা কিন্তু একটা খুবই মজার জিনিস যে দেখো এই যে 0 ডিগ্রি আছে, এটার নাম হচ্ছে কি বিষুবীয় রেখা, রেখা বা ইকুয়েটর। এই 0 ডিগ্রি যে রেখাটা আছে বিষুবীয় রেখা, এই রেখার উপর সূর্য তির্যক ভাবে কিরণ দেয়। কিভাবে দেয়? সরি, মানে একবারে একটা সোজাসুজি, ঠিক আছে, যে খারাপ ভাবে কিরণ দেয়, ঠিক আছে। কিরণ দেওয়ার ফলে তাহলে সূর্যের আলোটা এখানে প্রচন্ড বেগে পড়ে, ঠিক আছে, প্রচন্ড ভাবে সূর্যের আলো পতিত হয়। তাহলে এই অঞ্চল এবং এই অঞ্চলের আশেপাশে, এই রেখার আশেপাশে যে দেশগুলো রয়েছে, এই দেশের মানুষগুলো কি রকম হওয়ার কথা? কালো। তার বাস্তব প্রমাণ দেখো, এই যেটা হলো বিষুবীয় রেখা, ঠিক আছে। এই বিষুবীয় রেখায় কিছু আমি দেশের নাম বলবো, দেখো যে এই রেখাটা হলো কি মানচিত্রে যখন খুঁজবে দেখবে, আমার এই কথাটা মনে রাখবে, যা খুঁজে পাবে যে বিষুবীয় রেখা যে আছে, এই বিষুবীয় রেখায় যে কিছু দেশ রয়েছে, সেই দেশগুলো তোমরা যে যদি খুঁজে দেখো, দেখো এই যে এটা একটু বিষুবীয় রেখার লাইন, এই যে নাইজেরিয়া খুঁজে পেয়েছো, এই যে ঘানা খুঁজে পেয়েছো, ঠিক আছে। এই তাহলে কি বলছিলাম, বিষুবীয় রেখা থেকে 23.5, আবার এই বিষুবীয় রেখা থেকে 23.5, এর মাঝে যা আছে সবগুলো তুমি কালো খুঁজে পাবে, ঠিক আছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, যারা ক্রিকেট খেলে দেখো, ফুটবল খেলা দেখো, তাহলে ওই আমার কথা ভাববে আর ওই দেশগুলো কল্পনা করবে, ওই রেখার আশেপাশে কোন দেশগুলো আছে, সেই দেশগুলো আবার কি এইরকম একদম কালো, ঠিক আছে। কিন্তু এই 23.5 এবং এই 23.5 এর উপর হালকা ভাবে কিরণ দেয়। কিভাবে দেয়? মানে কোনটা? এটা 23.5 এর উপর হালকা ভাবে কিরণ দেয়, তাহলে এর আশেপাশে একটু কি ওই হালকাই আছে, ঠিক আছে। সেই উপরের দিকে 23.5 এর মধ্যে আমরা আছি, ঠিক আছে। সেই আমরা জানি না যে অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে পড়েছিলাম বাংলাদেশ কোন রেখার কর্কট ক্রান্তি রেখা, সেই কর্কট ক্রান্তি রেখার মধ্যে আমরা আসি। তাহলে এই দেখো যে আমাদের যদি এইটা বাংলাদেশ হয়, ঠিক আছে, এই যে বাংলাদেশের কুমিল্লার উপর দিয়ে কিন্তু এই রেখাটা চলে গেছে, এই যে কুমিল্লার উপর দিয়ে এই রেখাটা চলে গেছে। এবং ভালো করে দেখবে, যদি কুমিল্লার উপর দিয়ে যায়, কিসের উপর দিয়ে? কুমিল্লা, তাহলে আমাদের বাংলাদেশের দিনাজপুর দেখো তো অনেক দূরে না, তাহলে এই রেখা থেকে দিনাজপুর অনেক দূরে, এই জন্য দিনাজপুরের ছেলেমেয়েরা একটু হলো বেশি সুন্দর হয়, ঠিক আছে। বিশেষ না হয় বাংলাদেশের জরিপে এটা বের হয়ে আসছে যে দিনাজপুরের ছেলেমেয়েরা একটু সুন্দর হয়। তুমি কি ওই দক্ষিণাঞ্চলের ছেলেমেয়েরা সুন্দর হয়? ওরা তো হয় মানে কি, মানে দেখো না ওদের আকৃতি, ঠিক আছে। কিন্তু কোন জায়গায় হয়? দিনাজপুরে। কেউ যদি বলে কেন, এটার কারণটা কি, তাহলে দেখা হয়েছে এই যে দিনাজপুর, তাহলে আমাদের কুমিল্লা যদি থাকে 23.5 এর মধ্যেই, তাহলে উপরের দিকে এসে দিনাজপুর, অবশ্যই দিনাজপুর হবে কি একটু হলো সুন্দর হবে। তুমি ভারতে যদি কলিকাতা দেখো, আমি এখান থেকে দেখাই,
এটা যদি বাংলাদেশের কিসের উপরে যায় কুমিল্লার উপরে, এই যে এখানে কিন্তু কলকাতা, এই যে কলকাতা, এই যে ফটোটা আছে এটা কিন্তু কলকাতা, তাহলে ওই 23.5 থেকে কি অনেক নিচে, তাহলে জিরোর কাছাকাছি, তাহলে ওই ওই কলকাতার মানুষগুলি কত সুন্দর, ভালো করে দেখবে যারা নায়ক নায়িকা না বাসে, যারা মানুষ মানে আমাদের মতো আমজনতা আছে তাদেরকে দেখবে, ঠিক আছে। এটা যাতে তোমরা ব্যাখ্যা ভালোভাবে দিতে পারো। এখন বলি যে তোমরা যদি যে ব্রাজিলের দিকে তাকাও, কার দিকে? ব্রাজিল। ব্রাজিল দেখো, আমি বলি যে এটা হলো 0 ডিগ্রি অক্ষরেখা যেটা, আর 23.5 হলো যে এই রেখাটা, তাহলে ব্রাজিল দেখো এটা মধ্যে পড়ছে, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এই অংশটুকু কিন্তু ওই 0 থেকে 23.5 এর মধ্যে নাই, ওটা মনে মনে ভাববে। এই 0 থেকে 23.5 এর মধ্যে ব্রাজিল আছে আর একটু আছে নিচে, এই জন্য ব্রাজিলের যদি খেলা দেখো 2-1 প্লেয়ার দেখবে যে কালো আছে, কৃষ্ণাঙ্গ আর বাকিটা কি শ্বেতাঙ্গ। কিন্তু তুমি আর্জেন্টিনার প্লেয়ার আমার খুঁজে দেখাতে পারবে না যে যদি অন্য দেশ থেকে না আসে, ওরা সবাই সাদা। কেন সাদা? এই দেখো এটা হলো 23.5, এই দেখো 23.5 লাইন, এটা হলো আর্জেন্টিনা, তাহলে সম্পূর্ণ মানুষগুলো কি সাদা, ঠিক আছে। এবং তুমি যদি দেখো এই যে 23.5 এর ক্ষেত্রে আমি যদি আরো দেখি এই যে 23.5 এ যেটা, তাহলে দেখো তো নিউজিল্যান্ডে কি এর ছিঁড়ে ফোটা আছে, কোনো মানুষ খুঁজে পাবে? পাবে, যেটা তো অন্য দেশ থেকে গেছে বা বাংলাদেশ বা অন্য দেশ, তাহলে এই মানুষগুলো আমরা কি কৃষ্ণাঙ্গ বা ধূসর এইরকম থাকতে পারে, কিন্তু ওই দেশের মানুষ কখনো তুমি খুঁজে পাবে না যদি যারা জন্মগত ভাবে। তাহলে এখন যদি আমি দেখি উপরের দিকে 23.5 এর উপরে যাবে এই রাশিয়া, ইউরোপটা প্রায় সম্পূর্ণ, এই জন্য ইউরোপের সমস্ত মানুষগুলো এলো কি শ্বেতাঙ্গ, কিন্তু যেগুলা কৃষ্ণাঙ্গ খুঁজে পাবো অন্য দেশ থেকে গেছে, ঠিক আছে, বা 100 বছর 200 বছর আগে কি বসতি স্থাপন করছে। তাহলে আজকে যদি একটা হলো মানুষের চেহারার পরিবর্তন হয় দুই ভাবে, একটা ভৌগোলিক ভাবে আর একটা কি জিনগত ভাবে, কারণ আমার বাবা মা যেরকম আমি তো সেরকম হবো, তাই না? আর যদি না হয় তাহলে তো বেকার। না না, যদিও ওখানে ব্যাখ্যা দেওয়া যায়, তাহলে আমাদের ডারউইনের মতবাদ অনুযায়ী বা মেন্ডেলের তত্ত্ব অনুযায়ী যদি আমরা ব্যাখ্যা দিই যে দাদা দাদি যেরকম বা নানা নানি বা তারও উপরে যদি থাকে তাদের মতো আমরা হতে পারি, ঠিক আছে। কিন্তু যারা গ্রামের মানুষ বোঝে না তারা তো অনেক কথাই বলে, ঠিক আছে। তাই আজকে আমি একটা কথা বলি, তাহলে এই জায়গা থেকে কি তোমরা স্পষ্ট একটা ধারণা পাইছো যে ভৌগোলিকভাবে মানুষের চেহারাতে পরিবর্তন হয় এবং মানুষকেও বুঝাতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এখন আমরা যাই যে আর বেশি দূর আমি না যাই, এখন আমরা যাব সেই এশিয়া মহাদেশের দেশগুলো পরিচিতি কিভাবে হয় এবং কিভাবে আমরা জানতে পারবো ওই বিষয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, এই বিরক্ত লাগতেছে নাকি? না না, আচ্ছা আচ্ছা, যেমন আমি কিন্তু ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি পড়ি, ঠিক আছে। যে আমার কথা হলো যে কেমিস্ট্রি কিন্তু সবচেয়ে মানুষের মধ্যে কি কঠিন একটা সাবজেক্ট, এটা জানো তো সবাই, তাই না? কিন্তু আমার কথা হলো যদি কেউ বোঝে রসায়নের রস ওর মাঝেই খুঁজে পাওয়া যায়। যখন মেকানিজম তোমরা অবশ্যই 90 কেউ যদি পড়ে থাকো, প্রথমের দিকে কি খুব কঠিন মনে হয়েছে, তাই না? তারপরে যদি স্যার ভালো পাইছো প্রাইভেটের স্যার, তার মানে সহজ। আমি এইবার যারা আমার এসএসসি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে 9 জন ভোল্টেজ ক্লাস পেয়েছে, সবাই 99 আমার কথা হলো আমি যে সাবজেক্ট পড়াবো ওই সাবজেক্টে অন্য সাবজেক্ট থেকে কি হয় বেস হয়, আমি যতদূর সম্ভব স্টুডেন্টকে কি ভালো কিছু দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। কারণ টিচিং এমন একটা পেশা, এটা একটা সম্মানিত পেশা, আমরা কিন্তু এটাকে এখন কি করে ফেলছি ব্যবসা, ঠিক আছে। এখন কথা হলো ওই যে একটা কথা বললাম না, মানবিক হতে হবে, মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, মানে আমার এখানে ব্যবসার উদ্দেশ্য থাকবে কি শেখে। তাহলে এখন দেখো এশিয়া মহাদেশের কতটা দেশ রয়েছে কে বলতে পারবে? 44টা দেশ। এশিয়া দেখি না খাতার প্রথমে দেখো এশিয়া মহাদেশ। আমি যে কথাটা বলছিলাম ওটা কি সামনে থাকবে তো? ওইটা আমি কিন্তু যদি নেক্সট ক্লাস নেই তাহলে অবশ্যই ধরবো কিন্তু, ঠিক আছে। আমাদের ওই ভাই আসবে না। তাহলে এশিয়া মহাদেশের এখন মোট দেশ 46টি আর স্বাধীন দেশ 44টি। স্বাধীন দেশ 44টি। মোট দেশ 46টি। ভাইয়া ক্লাস 4 এর বই আছে 48টা, কোনটা সঠিক হবে? স্বাধীন দেশ 44টি। পরে ওটা বলতেছি যে কিছু কিছু দেশ আছে ইউরোপও ধরে, আবার মানে ইউরোপের ক্ষেত্রে যা ব্যাখ্যা করে, আবার কিছু কিছু দেশ এশিয়ার ক্ষেত্রে ব্যাখ্যা, দুইটা দেশ এইরকম আছে। পরে আমি এরপর বলবো ওই রকম পরীক্ষা আসবে না যে কতটা আছে, এটা জানি যে বিষয়গুলো দ্বিধাদ্বন্দ্ব আছে সেখানে আসবে না, কিন্তু আপনারা জেনে রাখবেন।
লিখছো সবাই? এখন দেখো এই যে দেশগুলো আছে এই দেশগুলোকে এই কথাগুলো লিখছো। এশিয়া মহাদেশের দেশসমূহকে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়। এশিয়া মহাদেশের দেশসমূহকে 5টি ভাগে বিভক্ত করা হয়। সেই কাজটা লেখ। দক্ষিণ এশিয়ায় রয়েছে 8টি দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ায় রয়েছে 11টি দেশ। দূর প্রাচ্যে রয়েছে 5টি। মধ্য এশিয়ায় রয়েছে 6টি। এই জায়গায় একটু আছে, পরে আমি বলবো। মধ্য এশিয়ায় 6টি আর মধ্য প্রাচ্য 14টি। এই মধ্য প্রাচ্যের অপর নাম দক্ষিণ পশ্চিম এশিয়া। কি বললাম? দক্ষিণ পশ্চিম এশিয়া। দক্ষিণ পশ্চিম এশিয়া। স্বাধীন দেশগুলোর নাম দেখিনি। সরি, যারা স্বাধীন জাতিসংঘভুক্ত যে দেশগুলো, যেমন ফিলিস্তিন আছে, ফিলিস্তিন দেখিনি। তারপরে তাইওয়ান আছে, তাইওয়ান নাম দেখিনি। তাইওয়ান তো একটা জঙ্গি সংগঠন না? না 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 না, তালেবান তালেবান চীনের একটা হলো যে অঞ্চল ছিল, ওরা নিজেকে স্বাধীন, যাকে এই মিলিটারি সাপোর্ট করে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম এশিয়া। কারণ যদি এই যে এটা আছে মধ্য প্রাচ্য, তাহলে এটা দেখো, এটা নিচে আছে দক্ষিণ, আর এটা আছে কি পশ্চিম। দক্ষিণ পশ্চিম এশিয়া সবাই লেখা আছে। এখন তাহলে প্রথমে দেখো এখন যে দক্ষিণ এশিয়ার দেশ। 1 নাম্বার দাও, দক্ষিণ এশিয়া দেশ রয়েছে কয়টি? 8টি। এটা একটা আমরা ছন্দের মাধ্যমে জানবো, যদিও আমরা সবাই এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাম জানি, তো একটা ছন্দ লিখি নাও যাতে ছেলে মেয়েকে পড়াইতে পারো। নিপা হ্যাঁ, এটা বুঝছো। নিপা কি বলো? এমবিবি MBS পরে লিখি নাও, নিপা MBBS পরে। লিখছো? এই এনতে লেখো নেপাল, এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান। গুড, পাকিস্তান। আর এতে বলো আফগানিস্তান। আফগানিস্তান। এমতে মালদ্বীপ, মালদ্বীপ। বিতে ভুটান, আরেকটা বিতে বাংলাদেশ। আবার ফির ভাবি না বিতে ভগ হয় কেমনে? বি এসতে ভগ, ঠিক আছে? প্রথম অক্ষর নিছিলাম। আর এসতে কি? এসতে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা লিখে নাও সবাই। একবার খালি শব্দটা মনে রাখলে বাকি দেখলে এমনি মনে হয়ে যাবে। যখন নৈমিত্তিক লাগাবে না, অটোমেটিক খেয়াল হয়ে যাবে। এ বিরক্ত লাগতেছে? আচ্ছা ভাইয়া, এখন সবাই সবার খাতার মধ্যে লিখবে। প্রথমে লিখবে কর্মিক নাম, তারপর লিখবে দেশ, তারপর রাজধানী, তারপর মুদ্রা। কয়টা? 4টা আছে না? তাহলে 9টা টানবে। আমি লিখে দিচ্ছি, যদিও তোমরা বই পাবে, তাহলে লিখে দিচ্ছি, সমস্যা নেই।
আর যদি তোমাদের সময় থাকে আমি তো আসি বলতেছি না একটু টান দিয়ে দেবো সময় আছে ঠিক আছে তাহলে লেখো তাহলে ওটা লেখো তাহলে প্রথমে কি লিখবে কয়টা করতে হবে প্রবীণ দেশ মুদ্রা রাজধানী চারটা তাহলে এইদিকে লিখবে চারটা এইদিকে লিখবে 9টা দেশ মুদ্রা রাজধানী রাজধানী প্রবীণ দিতে পারো তাহলে এটা মিশাইতে পারি আচ্ছা তাহলে আমি লিখলাম আমি লিখতেছি নেপাল ইন্ডিয়া দেশ রাজ্য পুরো রাজ্য দেখছো তাহলে দেশগুলো যখন দেশগুলো দেখবে মানচিত্র নিয়ে কাজ করবে দেখবে কোন দেশের পর কোন দেশ আছে তবেই কিন্তু সুবিধা হবে প্রথমে লেখা আফগানিস্তান তারপরে লেখা পাকিস্তান তারপরে ভারত নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ শ্রীলঙ্কা মালদ্বীপ দেখছো মানে জাস্ট খালি তোমাদের দাগ না টানলেও হবে জাস্ট খালি একটা টিচার যেটা লিখবে এটা লিখবে খালি বললাম তো এখানে জাস্ট খালি লিখবে বাটাটা নোট করতেই হবে ঠিক আছে তাহলে এটা আফগানিস্তানের রাজধানী কি বলতে পারবে কাবুল গুড তোমরা বলো আমি লিখি আর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ইসলামাবাদ নয়া দিল্লি নেপালের রাজধানী কি কাঠমান্ডু কাঠমান্ডু ভুটানের রাজধানী থিম্পু থিম্পু বাংলাদেশ বাংলাদেশের আচ্ছা না মাঝে মাঝে তুমি মত জানো না বিসিএস পরীক্ষা আসলো বাংলাদেশের রাজধানী কি বিশেষ হয় না ওখানে লেখছিল যে উত্তর ঢাকা না দক্ষিণ ঢাকা না ঢাকা না কোনোটি নাই এখন অনেকের মাঝে দ্বিধাদ্বন্দ্ব হবে কারণ ঢাকা দুই ভাগে বিভক্ত হয়েছিল একটা হলো কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখন মনে মনে হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়েছে এখন কোনটা দিই ঠিক আছে আসলে বাংলাদেশের আমরা রাজধানী শুধু ঢাকায় দেব হ্যাঁ অবশ্যই ঢাকা মানে ঢাকা তো ভাগ ওটা তো সিটি কর্পোরেশন মানে মানুষের মাঝে কিভাবে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে দেওয়া যায় মুনাফিকের কাজ যেটা তাই না বা শয়তানের কাজ কি মানুষকে ওয়াসওয়াসা দেওয়া তাহলে শ্রীলঙ্কা কি বলো তো শ্রীলঙ্কার রাজধানী কি কাঠমান্ডু আরে শ্রী জয় জয়বর্ধনেপুর না ওটা তো আছে প্রশাসনিক আর একটা বাড়ি হ্যাঁ প্রশাসনিক তাহলে শ্রীলঙ্কা তোমাদের জায়গায় তো আমি ভুলে গেলাম এই দাঁড়াও লেখা কলম্বো আর মালদ্বীপের রাজধানী তো জানো কি মাল ঠিক আছে এ বই তুলি না পরে পরে তুলি বই বন্ধ করো কলম্বো আর হলো এটা বাণিজ্যিক কলম্বোটা এইটা হচ্ছে যে তোমার মানে এমনি যে সিম্পল যে এগুলো আছে এখানে আসে মানে আমাদের যে রাজধানী থিম্পু থিম্পু ও লিখছিলাম তো এই বানান নামটা আমাকে বলো না ঠিক আছে ওটা এখন দেখো লেখা আছে তাহলে এখন দেখো আফগানিস্তানের মুদ্রা হলো আফগানি আফগানি ইসলামাবাদ রুপি ভালো করে দেখবে নয়াদিল্লি
রুপি। নেপাল রুটি মনে হয় রুপি। মনে মনে ভাববে এই তিনটা রুপি, আর এই যে তোমার হচ্ছে যে রুটি তাহলে কোনটা এই দাঁড়া, রুপাইয়া শ্রীলঙ্কা আছে। রুপি আর মালদ্বীপ রুপিয়া, রুপাইয়া রুপিয়া বা রুপাইয়া, ঠিক আছে। আর বাদ আছে তাহলে কি? ভুটান আছে গুলট্রাম, গুল হ্যাঁ সাম ট্রাম, আর বাকিটা দেখবো না, তোমরা দেখে নিও। টাকা তাহলে যখন পড়বে তখন কিন্তু দেখবে একই নাম যেগুলো আছে সেগুলো আয়ত্ত করবে, তারপরে বাকিগুলো। হ্যাঁ আফগানি টাকা। হ্যাঁ গুলট্রাম এইটা সবচেয়ে বেশি আছে, যেটা ব্যতিক্রম সেটাই সবচেয়ে বেশি আছে, ঠিক আছে। গুলট্রাম যে কোনো চাকরি পরীক্ষায় দেখবে, তো বাকিগুলো তো সবাই জানে কম বেশি। লেখা শেষ? শেষ লেখা সবার? এই আবার হয়েছে সবার শেষ? তাহলে এবার লেখো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ 11টি। দক্ষিণ পূর্ব এশিয়া দেশ রয়েছে 11টি, ঠিক আছে। একটা সংখ্যা লিখে নাও, MTV তে, TV তে, এটা বাংলাতে, ভিতে ফিল্ম দেখলে, BCS হবে না বলেছেন নারায়ণগঞ্জের পরাজিত প্রার্থীর নাম কি? খন্দকার কি? তৈমুর খন্দকার তৈমুর লং দিয়ে দিলাম, লং। যদিও তৈমুর। তাহলে MTV-তে ফিল্ম দেখলে BCS হবে না, এটা কি মনে রাখা যাবে না? এমনিতে সিম্পল যে MTV-তে, ঠিক আছে। লেখো সবাই, লেখো M তে মায়ানমার, M তে মায়ানমার, T তে কি হবে বলো তো একজন? থাইল্যান্ড। থাইল্যান্ড হবে। এই V তে ভিয়েতনাম, V তে ভিয়েতনাম, F তে ফিলিপাইন, ফিলিপাইন, I তে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, I তে ইন্দোনেশিয়া, L তে লাওস, আর একটা M তে কি হবে বলো তো? এটা মালয়েশিয়া। মালয়েশিয়া। এই B তে ব্রুনাই, B তে কি? ব্রুনাই। ব্রুনাই। C তে কম্বোডিয়া, কম্বোডিয়া। আর S তে কি? সিঙ্গাপুর। সিঙ্গাপুর। আর এই যে তৈমুরতে পূর্ব তিমুর, পূর্ব তিমুর, এই যে শুনলাম এখন দেখো। বলতে না বললে আমাকে বলবে। M তে মায়ানমার, T তে থাইল্যান্ড, V তে ভিয়েতনাম, F তে ফিলিপাইন, I তে ইন্দোনেশিয়া, L তে লাওস, M তে মালয়েশিয়া, B তে ব্রুনাই, C তে কম্বোডিয়া, আর S তে সিঙ্গাপুর, আর আমাদের তৈমুরতে পূর্ব তিমুর। B তে ব্রুনাই, কর্মকালী শেষ হয়েছে না এস থেকে এটা এই যেটা সিঙ্গাপুর। বোর্ডটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য আমার রুমে যে বোর্ড আছে সেই বোর্ডে করব। এখানে আবেদন করিয়ে একটা বড় বোর্ড নেওয়া হবে।
সমস্যা নাই সব হবে। সিঙ্গাপুর ঠিক আছে সিঙ্গাপুর দেখো কলম্বিয়া বলতে না পারলে বলো এশিয়া মহাদেশের 5টা ছন্দ আছে 5বার পূর্বে এই মহাদেশ সম্পর্কে মানে একটা বইগুলো একটু দেখবে যে স্পষ্ট ধারণা চলে এসেছে ঠিক আছে কিন্তু কঠিন না দেখা যাচ্ছে সবার এখন শোনো আমি বলি এই দেশগুলা ওই একই ভাবে ক্রমিক নাম দেশ রাজধানী মুদ্রা দেখবে আর বাসায় একটা হোমওয়ার্ক কিন্তু ঠিক আছে যদি না পারো আমি তো আছি আর অথবা আমার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক তারপরে আমার চ্যানেলের পেজ আছে সেই পেজে আপলোড দিয়ে দেবো ওখান থেকে লিখে দিবে সবাইকে পড়াতে চাচ্ছ কম বেশি নেব যদি না পাও বই তো আছেই মানে যদি না পাও আমি বললাম যে আছে সমস্যা নেই তাহলে ঠিক আছে তারপরে এবার তাহলে দেখো দূরপ্রাচ্য প্রথমটা আমাদের বলি জাতীয় লেখা সাজাবে যেটা যেটা পাবে না আমি যখন এপ্রিল ক্লাস আসলে আমি বলি হ্যাঁ 3 নাম্বার লেখো দূরপ্রাচ্য 3 নাম্বার কি দূরপ্রাচ্যের দেশ রয়েছে 5টি যদিও 6টা লেখো 5টা পরে বলতেছি তাহলে সেটা হলো একটা ছন্দ লেখো চীন 2 কোরিয়ার জামাই 2 কোরিয়ার জামাই এটা কি মনে থাকবে না যে চীন 2 কোরিয়ার জামাই চীনতে চীন 2 কোরিয়া বলতে দুবাই এই কি বলে 2 উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া ঠিক আছে উত্তর দুবাইতে যাবে না কোরিয়া আরেকটা কি দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া আর যাতে জাপান যাতে কি জাপান জাপান আর এ মতে মঙ্গোলিয়া মতে মঙ্গোলিয়া যেই দেশটা থেকে সবচেয়ে বেশি অতিথি পাখি আমাদের দেশে আছে তাই না মঙ্গোলিয়ার দুইজন সবচেয়ে ভয়ঙ্কর মানে সম্রাটের নাম বলতে পারবে কেউ রাজা বাদশা একটু আগে লিখছিলাম আচ্ছা যাই হোক সেটা হলো যে চেঙ্গিস খান ঠিক আছে চেঙ্গিস খান হলো যে সমস্ত জাতির জন্য সে হলো কি বলো তো কি বলতে পারি আগে আমরা তো জানি না ও চেঙ্গিস খানের নাম শোনো নাই চেঙ্গিস খান শুনছি না অবশ্যই নাম শোনার কথা নাম কারণ এটা শুনছিলাম। চেঙ্গিস খান তৈমুল্লক এই দুজনের নাম সবারই শোনার কথা এরা হলো যে পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে এরা। ঠিক আছে আমরা তো শুধু হিটলারের নামটাই জানি ও আচ্ছা, আধুনিক প্রজন্মের মানুষ। দক্ষিণ কোরিয়া লেখছো এই পাঁচটা লেখছো তারপরে এখানে একটা এক্সট্রা চিহ্ন দিয়ে লেখো তাইওয়ান দূরপ্রাচ্যের দেশ প্রাচ্যের দেশ কিন্তু জাতিসংঘভুক্ত নয় জাতিসংঘভুক্ত নয় কিন্তু কি দেশ কিন্তু স্বাধীন মানে কি তাইওয়ান জাতিসংঘভুক্ত দেশ নয় কিন্তু কি স্বাধীন দেশ। ঠিক আছে লেখা হয়েছে জি আচ্ছা দেখো এই এটা বড় করে দেখা যাবে শেষ সবার শেষ এই কথা বলে না কেন তাই না যে এক কথায় যে এখন লেখো মধ্য এশিয়া মধ্য এশিয়া মধ্য এশিয়ার দেশ বিভিন্ন বইয়ে আছে 5টা কিন্তু আমি দিলাম 6টা ওই তো বললাম যে কতটা আছে এটা আসবে না কিন্তু ঠিক আছে কতটা আছে 5টা দিছি কিন্তু 6টা এখন লেখো সংগ্রহ লেখো উজবেক উজবেক স্বাধীন দেশ কাকি তর্কে তাজা বলেছেন আজারবাইজান এই দেশটা অনেক জায়গায় ইউরোপের দেশ ট্রান্স ককেশিয়ান অঞ্চলে অবস্থিত কিন্তু অনেক বইয়ে আবার মধ্য এশিয়ার দেশ লিখছিল আজারবাইজান এই যে উজবেকতে উজবেকিস্তান উজবেকিস্তান সবগুলোর লাস্টের দিকে টান আছে ঠিক আছে কাতে কাজাকিস্তান কাজাকিস্তান
কিতে কিরগিজস্তান কিত ওই ঘ লিখলেও হবে ঘ লিখলেও হবে ঘ ঘ দুটো শোনা কিরগিজস্তান তুর্কিতে তুর্কমেনিস্তান তুর্কমেনিস্তান তাজাতে এইদিকে লিখে দিলাম তাজাকিস্তান তাজাকিস্তান আজারবাইজানতে আজারবাইজান সবগুলো লাস্টে টান আছে ইস্তান উজবেক কাকি তর্কে দাদা উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিজস্তান কোথায় কাকি কাতে কাজাকিস্তান আর কিতে কিরগিজস্তান কাকিতে দুইটা কাতে কাতে কাজাকিস্তান কিতে কিরগিজস্তান ওই যে আজারবাইজান বললাম এটা হচ্ছে ট্রান্সককেশিয়ান অঞ্চল ইউরোপের দেশ থেকে ধরা হয় মানে অনেক বই গবেষণা করছিলাম ওই যেটা বেশি পেয়েছিলাম সেটা দিয়েছিলাম ঠিক আছে আর বললাম দৈনিক করে আসবে না যে কয়টা দেশ আছে দেশ সম্পর্কে তথ্য আসবে আর মানচিত্রটা অবশ্যই কিনে রাখবে নেক্সট দিন যদি আমি সাধারণ জ্ঞানের ক্লাস নিই তাহলে অবশ্যই যদি মানচিত্র পাই মাত্র 50 থেকে 70 টাকা নেয় এখন 70 এটা কিন্তু আমাদের 2015 সালে মানে এটা কোন প্রকাশনী এটা তো সোহেল শাকিব সোহেল শাকিব না জাহিদ সোহেল টার্গেট প্রকাশন প্রকাশনী এটা মনে হয় নাই আমি লালবাগে খুঁজলাম আমি মনে হয় লালবাগে জাহিদ সোহেল আছে হ্যাঁ মানে এটার মধ্যে অনেক তথ্য আছে এটা খুঁজে পাই না এটা নাই কারণ এটার উপর অনেক নির্যাতন আচ্ছা ভাই আজারবাইজান এটা ওইটাই দেশ হ্যাঁ এই বন্ধুরা সাম্প্রতিক বিষয় মানে দেখো না আজারবাইজান আর কি কোন দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল আর্মেনিয়া নাগর্নো কারাবাখ নিয়ে ঠিক আছে আজারবাইজান কিন্তু কি দেশ মুসলিম দেশ ঠিক আছে আর আর্মেনিয়া হলো খ্রিস্টান দেশ কিরগিজস্তান তারপরে এবার লেখো মধ্যপ্রাচ্য বা দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য দক্ষিণ পশ্চিম এশিয়া দক্ষিণ পশ্চিম এশিয়া পশ্চিম এশিয়া দেশ রয়েছে কটা 14টা 14টা জায়গা লেখো ঠিক আছে এখানে দুইটা ছন্দ লিখবে এক নাম্বার লেখো বা দুই আরব ওমানের কাকু আর একটা লেখো সার ই ই ই ই তে তুষ জলে তাহলে মধ্যপ্রাচ্য বা দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশের ছন্দটা হলো বা দুই আরব ওমানের কাকু আর সার ইতে তুষ জলে এটা লিখে রাখো একখানে লিখে না নিচে এটা নিচে আবার নাম লেখা লাগবে এই জন্য গ্যাপ রাখিও হ্যাঁ হ্যাঁ এই সবাই মনে হয় ক্লান্ত বেশি শান্ত হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না সেটা দেখতেছি আচ্ছা তাই বাসায় মেয়েদের কি না সমস্যা প্রতিদিন এরকম করে কে এই মেয়েদের কি নিয়ে আচ্ছা বহুত সমস্যা আচ্ছা দেখো আমি শেষে কথা তোমরা যদি দেরি করে এসেন সেটা কাজ হয় তাড়াতাড়ি ছুটিতে বাইরে আড্ডা এলেক্সো এগুলো লেখছো এ শব্দ কম বাতে লেখো বাহরাইন বাহরাইন দুই আরব বলো তো দুই আরবের নাম কি বলতে পারবে কি একটা হবে সৌদি আরব আর একটা আরব আছে গুড দুই আরব তাহলে একটা সৌদি আরব আর একটা শুধু আরব আর একটা হলো সংযুক্ত আরব আমিরাত হ্যাঁ আরব সংযুক্ত আবু ধাবি এই উত্তর আছে আর ওইটাই বলতেছি আমি ওমান থেকে ওমানে কাতে কাতার আর কুতে কুয়েত হ্যাঁ লেখি রাখো এটা
তাহলে বাতে বাহরাইন, দুই আরবতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানতে ওমান, কাতার কাতে কাতার, কুতে কুয়েত। কুয়েত। লেখা শেষ? হ্যাঁ লেখা শেষ। আচ্ছা লিখতে হবে, সমস্যা নেই। এই তো good, কাতার। কাতার, কুয়েত। সারি কয়টা ই আছে? চারটা। চারটা। ভালো বুঝে আগে লেখো না, এটা আগে দেখো। ইতে ইরাক, একটা ইতে ইরাক, আরেকটা ইতে ইরান, আরেকটা ইতে ইয়েমেন, ইয়েমেন, আরেকটা ইতে ইসরায়েল। ইসরায়েল। এই যে তুরস্কে তুরস্ক, কি? তুরস্ক। সলেতে জর্ডান, লেতে লেবানন। জর্ডান, লেতে লেবানন। সার ইতে তুস জলে। ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল, তুরস্ক, জর্ডান, লেবানন। কটাইছে? এই একটা শর্ট। হ্যাঁ, ওইতে শর্টকাটে দন্তস্বর সিরিয়া। সিরিয়া না সাইপ্রাস? না না সিরিয়া। সাইপ্রাস কি ইউরোপের দেশে ধরা হয়, আবার ওই যে ওখানে যে আমি ওই যে আজারবাইজান করছিলাম না, ওইটার কথা বলার জন্য আজারবাইজান যখন বাদ দিই সাইপ্রাস কি? সাইপ্রাস হতে হবে। বুঝছো আমরা? আমি না বললাম লাস্টে বলবো না। হ্যাঁ হ্যাঁ, সার ই চারটে ই আছে, সেটা হলো যে ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল। এর সাথে কি লিখলেন তাহলে? সিরিয়া, সিরিয়া। সিরিয়া। এগুলো সব নাম তো পরিচিত নাম, কিন্তু জানো না, মানে পরিচিত সব নাম। যদি কেউ খবর দেখো তাহলে অবশ্যই এই নামগুলো শুনবে, কারণ এই জায়গাটাই হলো কি বলছে সারা বিশ্বের রাজনীতি। ঠিক আছে, দেখছো সবাই? এখন ওই মুদ্রা, রাজধানী, এগুলো অবশ্যই আমি দেখবো, ঠিক আছে? নেক্সট দিন। হ্যাঁ, এগুলো তো তোমার, হ্যাঁ ওগুলো যেভাবে লিখছো ওভাবে যে কোনো একটা যে কোনো জায়গায় তোমরা পারবে, যে তোমরা যে মেসেজ থাকো যে কোনো কারো বই পেলে ওটা পাবে। এখন এই যে কতটা দেশ হলো এশিয়া মহাদেশ সম্পর্কে আমি যে গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো রয়েছে একটু বলি, হ্যাঁ, কারণ না বললে কেমন হয়ে যায়। সর্বপ্রথম আমি ভারতীয় উপমহাদেশ আছে। ভারতীয় বলো তো পৃথিবীতে কয়টা উপমহাদেশ রয়েছে? উপমহাদেশ? হ্যাঁ, উপমহাদেশ রয়েছে কয়টা? কে বলতে পারবে? পৃথিবীতে উপমহাদেশ মনে নেই, শুনছো? শুনছি, মানে একটাই তো শুনছো, সেটা কি? ভারতীয় উপমহাদেশ শুনছিলাম। একটাই উপমহাদেশ পৃথিবী, সেটা কি? ভারতীয় উপমহাদেশ। আরো কোনো কিছু শুনছো? অমুক উপমহাদেশ, তমুক উপমহাদেশ? না, এই ভারতীয় উপমহাদেশের কিন্তু মধ্যে সত্যি কেউ প্রশ্ন করে না যে উপমহাদেশ। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, এই ওইটাই। ভারতীয় উপমহাদেশের মধ্যে দেশ আমরা তো জানি কয়টা দেশ রয়েছে? তিনটা দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। ঠিক আছে, আমরা যদি একটাই দেশ ছিলাম, সেটা কি ভারতবর্ষ, ঠিক আছে? তাহলে এখন কথা হলো যে এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলের নাম কে বলতে পারবে? মানে যে অঞ্চলকে নিয়ে রাজনীতি চলতেছে সারা বিশ্বের রাজনীতি, সেটা হচ্ছে কাশ্মীর। কাশ্মীর, ঠিক আছে? হ্যাঁ। এই দেখো যে কাশ্মীরের সর্বশেষ, খালি দেখো যে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল। হ্যাঁ, গুরুত্বপূর্ণ অঞ্চল, মানে যেগুলো লিখলাম সবার একটু গুরুত্বপূর্ণ অঞ্চল একটু বলি। দেখছো? তারপরে এক নম্বর দাও কাশ্মীর। কাশ্মীর নিয়ে দেখো, কাশ্মীরের সর্বশেষ রাজা ছিলেন হরি সিং, যেটা সবসময় আসে। হরি সিং, হরি সিং হিন্দু রাজা ছিলেন। হ্যাঁ। শেষ রাজা। কাশ্মীরের শেষ রাজা। হ্যাঁ, সর্বশেষ রাজা ছিলেন হরি সিং। এই কলম দূরে না কেন? আমি তো কোচিং করছিলাম এক সময়, তাই না? তা আমরা কি আমি যখন তোমরা হ্যাঁ হরি সিং পঞ্চম শ্রেণী যখন আমি পড়ি,
স্যার তো জানো পঞ্চম শ্রেণীর অবস্থা কি ছিল, স্যার যেই দিত রচনা ওখানে থাকা অবস্থায় স্যারের ওখানে যাইতাম না। এখন হলে তো এখনকার স্যাররা তো বেয়াদবি ভাবতো, ওই জায়গা থেকে খাতা তুলে দিতাম, মানে এখন হলে তো সেই মাস শুনে দিত। বা আমার যদি কেউ বেয়াদবি করে আমি কি তাকে ছাড়িয়ে দেবো না, কিন্তু তখন স্যাররা আবার কিছুই বলতো না, কারণ তারা আমরা ফার্স্ট বয় ছিলাম, দেখা যায় যে কে আগে যাও ওই খাতাটা ওখানে দিবি, মানে এমন ছিল। তাহলে এই ব্রেঞ্চ এখানে একজনেরও ব্রেঞ্চ দেখলাম যে লেখার সময় কম্পন করে না, আমাদের সময় তো কাটতো, ঠিক আছে? কেন কাটতো? জোরে দেখলেই কাঁপবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে কি সর্বশেষ রাজা ছিলেন কি? হরি সিং। এখন ভারতীয় উপমহাদেশ থেকে এই কাহিনীটা শুনবে, আমি শুনলেই মনে থাকবে যে ভারতীয় উপমহাদেশ যখন স্বাধীন হয়, কত সালে স্বাধীন হয়? 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত রাষ্ট্রের জন্ম হয়। সেটা কিন্তু হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আর দ্বিজাতি তত্ত্ব মানে হিন্দু এবং মুসলমানের ভিত্তিতে দেশ ভাগ হবে। পৃথিবীর কোনো দেশ দেখাতে পারবে না যে ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছে, সেটা একমাত্র ভারতীয় উপমহাদেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। এই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এখন কথা হলো, যখন ভারত বিভক্ত হয় তখন নিয়ম ছিল যে যে অঞ্চলে মুসলিম প্রধান তারা পাকিস্তানে যোগ দিবে, আর যে যে অঞ্চল হিন্দু প্রধান তারা ভারতে যোগ দিবে, ঠিক আছে? কিন্তু কাশ্মীর ওই সময় ছিল মুসলিম প্রধান, এখনো তো কাশ্মীর মুসলিম প্রধান, ঠিক আছে? কিন্তু ওই ওখানকার সর্বশেষ রাজা যিনি ছিলেন তার নাম ছিল হরি সিং। কিন্তু যখন হরি সিং যে ঘোষণা করলো যে সে একটু নিজেই স্বাধীন দেশ করবে কাশ্মীরকে, কিন্তু পাকিস্তান বলল না, এটা তো হতে পারে না, কারণ ওখানে তো নিয়মই ছিল যারা মুসলিম প্রধান তারা পাকিস্তানে দিবে, আর যারা হিন্দু প্রধান তারা ভারতে। তখন পাকিস্তানের যে মোহাম্মদ আলী জিন্নাহ ছিল বা আরো যারা নেতৃবৃন্দ ছিল তারা ওখানে সৈন্য নামে দিল, সেনাবাহিনী করতে করতে দেখা যায় যে 1/3 তারা দখল করে ফেললো। এই অবস্থা হরি সিং এখন কি করে, তো সেনাবাহিনী এরকম নাই, দেশটা নতুন স্বাধীন হয়েছে, তখন কি ভারতের যে জওহরলাল নেহরু ছিল, ঠিক আছে, তার কাছে আছে, সে ধর্ণা দেয় যে আমি এই কাশ্মীরকে আপনাকে লিখে দেবো, আপনি সেনাবাহিনী নামান। তখন আবার কি ভারতীয় সেনারা যায় সেখানে গিয়ে, তখন ভারত আবার 2/3 দখল করে, মানে ওরা 1/3 নাকি 2/3, এই 2/3 মধ্যে ছিল জম্মু কাশ্মীর এবং লাদাখ যে প্রদেশটা আছে, জম্মু কাশ্মীর এবং লাদাখ। আর পাকিস্তান দখল করে নেয় আজাদ কাশ্মীর, ওইদিকে চীন ওই সুযোগে দখল করে নেয় মানে আকসাই চীন, ঠিক আছে? তো এই যে কাশ্মীরটা কি হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। আর এটা হলো ভূস্বর্গ বলা হয়, কারণ সেখানে এত সৌন্দর্য রয়েছে, তুমি কল্পনা করতে ওটা বেহেশত, ঠিক আছে? এখন তা সেই দেশটা নিয়েই কি অনেক রাজনীতি অনেক কিছুই কি হয়ে যাচ্ছে, কিন্তু সেই যখন কি করলো, জাতিসংঘের মধ্যস্থতায় যখন তারা যুদ্ধ বিরতি ঘোষণা করলো, তখন কাশ্মীরের যে আজাদ কাশ্মীর ছিল আর জম্মু কাশ্মীর, যে ভারতীয় সেনারা এবং পাকিস্তানি সেনারা যে অঞ্চলটা পর্যন্ত আক্রমণ করলো, মানে এই অঞ্চলে এটা দখল করেছে ভারত, এটা কি পাকিস্তান, কাশ্মীর এটা হচ্ছে জম্মু কাশ্মীর। তখন যখন যুদ্ধ বিরতি হলো, যে লাইন পর্যন্ত যারা যতদূর কি হয়েছিল স্থান দখল করছে, ওই লাইনটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। কি বলা হয়? লাইন অফ কন্ট্রোল। তাহলে আমরা যদি বলি পাকিস্তান এবং ভারতের সীমানা নির্ধারণকারী রেখাটার নাম কি? লাইন অফ কন্ট্রোল। এটা কোন দিকে? এটা ওই কাশ্মীরে, ঠিক আছে? এবং তাহলে কি দেখো, এটা আসতে পারে যে ভারত এবং পাকিস্তানকে সীমানা নির্ধারণকারী রেখা হলো লাইন অফ কন্ট্রোল। লাইন অফ লিখে দিব, কন্ট্রোল কত ধরনের জানো, রিমোট কন্ট্রোল দেখো নাই, লাইন অফ। ভারত ও পাকিস্তানের সীমানা দিলে হবে না? হ্যাঁ, সীমানা নির্ধারণকারী রেখা দিতে হবে, ওটা তো রেখা একটা খাতায় রেখা, কিন্তু এইদিকে আছে দেখি যে কাটাতারের বেলা, লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে? এবং তাহলে এই যে দেখো, এই যে ভারত না, তাহলে কাশ্মীর টু এইদিকে, এইদিকে যেটা রয়েছে লাইন অফ কন্ট্রোল, আর আগে লেখা শেষ করো, লাইন অফ কন্ট্রোল। এই লেখা সবাই মনে রাখবেন না? সবাই লিখবে। তাহলে এখন কথা হলো যে এবং আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীর এবং আকসাই চীন এর মধ্যে যে সীমানাটা ওই দেশের কার মধ্যে, ভারত আর চীনের মধ্যে, এটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল, লাইন অফ অ্যাকচুয়াল। ওই জায়গা লেখো ভারত চীন লাইন অফ অ্যাকচুয়াল, কি চিহ্ন দিয়ে তাকে বলবে। তাহলে এখন কথা হলো
যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমানা নির্ধারণী রেখাটার নাম কি? এটা বলতে হবে, যেখানে একজন পারলেই পারতে হবে। বলো, তুমি বলো, তুমি তো একটু দেখতেছি ভালো বলো। এই মনে নেই। রেড ক্লিফ লাইন, রেড ক্লিফ লাইন লেখো। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমানা নির্ধারণীর নাম কি? রেড ক্লিফ। হ্যাঁ, তাহলে দেখো ভারত বাংলাদেশ রেড ক্লিফ, তাতেই বুঝবে যে সীমানা নির্ধারণ করে। কি বললেন ভাইয়া? ভারত বাংলাদেশের মধ্যে সীমানা মানে বর্ডার দেখো না, কারারি বর্ডার লেখায় ওই যে লাইনটা বর্ডার দেখো, ওটা রেড ক্লিফ মানে মানে একজন রেড ক্লিফ একজন ব্যক্তি ব্রিটিশের যখন ওরা দেশ ছেড়ে যায় ওই রেড ক্লিফের উপর দায়িত্ব দেয়, উনি 6 দিনে ওই ম্যাপটা তৈরি করে দিয়ে চলে যায়। ওই লাইনটা মানচিত্র ওই যে ওটাই মনে করো মানচিত্র। ওইটাই রেড ক্লিফ কি বলেন র্যাপ রেড রেড ক্লিফ ক্লিপ। আরে কিলিত ক্লিফ হ্যাঁ। ক্লিপ। তারপরে দেখো পাকিস্তান আর আফগানিস্তান দেখো ডুরান্ড লাইন। পাকিস্তান আফগানিস্তান ডুরান্ড লাইন। খালি সংক্ষেপে লেখো পাকিস্তান পাক তাতে বুঝবে ডুরান্ড লাইন, ঠিক আছে। জি। তারপরে চীনের কোন অংশের কথা বললাম যে লাইন অফ এক্সুয়াল, শুধু কাশ্মীরের অংশটুকু, কাশ্মীর। আর বাকি যে চীন ভারতের সীমানা রয়েছে ওটা হচ্ছে ম্যাকমোহন লাইন। খালি লেখো চীন ভারত ম্যাকমোহন লাইন, যাতে বুঝতে পারবে চীন ভারত ম্যাকমোহন লাইন। এই যে ম্যাকমোহন চীন ভারত। আর বেশিক্ষণ একটু হাইস 5 মিনিট দেখছো ম্যাকমোহন লাইন। হ্যাঁ বলো, আমি বলছিলাম যে শুধু জম্মু কাশ্মীর এবং আকসাই চীনের মধ্যে যে সীমানাটা আছে কার মধ্যে, ওটা কিন্তু বিরোধ এলাকা, ঠিক আছে। ওই সময় জাতিসংঘ কর্তৃক যে লাইনটা ঘোষণা করা হয়েছে ওটার নাম কি? লাইন অফ এক্সুয়াল। কিন্তু ভারতে তো আরো সীমানা আছে, এই যে ভারত মানে এই যে আরো কই গেল, এই যে ভারত এইটুকু ছিল লাইন অফ এক্সুয়াল, আর বাকি যে অংশটুকু আছে এই যে এটা সবগুলো ম্যাকমোহন লাইন। ভারত এবং এমকে দ্বিধাদ্বন্দ্ব আছে, বলো এখন ওইটা জিজ্ঞেস করতে চাইছো না কোনটা কই গেল? তুমি কি দিছো? ভাই বলতেছিলাম যে ভারত আর চীন মানে দুইটা তো এখানে ম্যাকমোহন লাইন আর একটা হ্যাঁ, তা আমি বলছিলাম যে কাশ্মীর যে অঞ্চলটা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মানে বিশ্বের রাজনীতি ওখানেই ঘুরপাক খাচ্ছে, কারণ হলো যে সবাই দখল করতে চায় এবং কাশ্মীর নিজে স্বাধীন হতে চায়। তো এখন তো কাশ্মীর তো আর ওই চীনের অংশ না বা ভারতের অংশ না বা পাকিস্তানের অংশ না, তো ওই যে যে জায়গাটুকু যে অঞ্চল দখল করে রাখছে, তার মনে করা হচ্ছে এটা যদি ভারত হয়, এটা চীন, এটা হলো কি পাকিস্তান, এরা যেটুকু দখল করছে এই লাইনটার নাম হলো কি? লাইন অফ কন্ট্রোল। তারপরে এই যে চীন এবং ভারত একটু দখল করছে এই লাইনটা হচ্ছে লাইন অফ এক্সুয়াল। এই চীনের সাথে ভারতের আরো সীমানা আছে, তার নাম ম্যাকমোহন লাইন। তারা তো আগে তো আর চীন তো এর অংশ ছিল না, আকসাই চীন তো আর মানে চীনের অংশ ছিল না, ওটা দখল করে নেওয়া, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি যে কথাটা বলবো এটা যদি শেষ করবো, সেখানে একটা লিখে দেখো চিকেন নেক। চিকেন নেক এটাকে লেখো, আমি এখানে বুঝে দেবো। চিকেন নেক মানে বাংলা কেউ বলতে পারবে? সবচেয়ে বড় হ্রদ মুরগির গলা, ওই ওটা তো লেক, এটা তো লেক নেক, ঠিক আছে। নেক এটা মুরগির কি গলা, মুরগির গলা সবচেয়ে সবল স্থান না দুর্বল স্থান? দুর্বল স্থান, মুরগির গলাতে চাপ করছে, ঠিক আছে। তাহলে এই যে চিকেনকে বলা হয় ভারতের রাজ্য মোট কতটা? 29টা, ঠিক আছে। 29টার মধ্যে একটা 7 সিস্টার আছে, ঠিক আছে। 7 সিস্টার মানে দক্ষিণ মানে পূর্বাঞ্চলীয় যে কিগুলো আছে, পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে 7টা আছে, পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো, ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলো, এই পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে এই যে 7টা কিন্তু এই দেখো, এই যে বাংলাদেশ আর এটা কি নেপাল। বাংলাদেশ এবং নেপালের মাঝে মাত্র দূরত্ব রয়েছে কোথাও কোথাও মানে 17 থেকে 21 কিলোমিটারের মধ্যেই দূরত্বটা, 16.5 কিলোমিটার অবশ্য, বা 15.5 যেখানে যেরকম এইটুকু রাস্তা দিয়ে যাইতে হয় কতটা রাজ্যের? 7টা রাজ্য। ওই জায়গাটুকু দখল করার জন্য চীন খুব চেষ্টা করতেছে। তুমি দেখবে মাঝে মাঝে ওই ভুটানের দোকলাম বা বিভিন্ন জায়গায় ওরা কি করে সৈন্য ওরা যদি কোনো
কোনো ক্রমে যদি উত্তর বাংলা ভারতের যে বাংলা যে প্রদেশ রয়েছে বাংলা যদি ওই শিলিগুড়ি থেকে উপরের অংশটুকু দখল করতে পারে সামনের একটু অংশ, তাহলে এই 7টা রাজ্যগুলো স্বাধীন করা কোনো ব্যাপার না। কারণ এই যে আমি কি বললাম ওই সেকেন্ড একটা মাত্র কয় কিলোমিটার, 16 থেকে 21 কিলোমিটার, ঠিক আছে। তার মানে বাংলাদেশ থেকে ভারত নেপালের দূরত্ব কত, 15 বা 16.5 কিলোমিটার মাত্র, ঠিক আছে। এই যে তোমার মানচিত্র দেখলেই বুঝতে পারবে এই যে জায়গাটুকু রয়েছে এটার নাম হচ্ছে চিকেন নেক, মানে মুরগির গলা। এই মুরগির গলা যদি কোনো ক্রমে যদি কি চীন অ্যাটাক করে তাহলে ঠিক আছে। এই জন্য কিন্তু ভারত আর চীনের মধ্যে এত কিছু অনেক কিছু আরো তথ্য বাকি থাকলো, কিন্তু সময় স্বল্পতার কারণে এখানে এই জন্য বললাম সময় মতো আসবে। আমি যদি যেদিন ক্লাস নেবো 2 ঘন্টা ক্লাস নিয়ে টাইম নিয়ে আসবে, ইনশাআল্লাহ ভালো কিছু জানতে পারবে। তা আজকে এই পর্যন্তই রাখি, ঠিক আছে। তবে এ বই এখন ঠিক আছে। তবে একটা কথা বলে রাখি যে মানুষ হতে হবে কিন্তু, ঠিক আছে। এখানে আসছো অনেক কষ্ট করে আসছো। আমার কথা হলো যে টিচার কিরকম করে এটা নো ফ্যাক্ট নিতে করতে হবে, ঠিক আছে। এই যে আমি মাঝে মাঝে বলি জীবনটা কি, যে জন্ম মৃত্যুর মাঝখানের অংশটা জীবন। এই জীবন অনেক প্রকার, শিক্ষা জীবন, কর্মজীবন, বেকার জীবন, অবসর জীবন। জীবনের এই নানা কর্ম সর্বজনের ক্ষেত্রে গর্ব করার মতো নাও হতে পারে, কারণ মানুষের মানে চাল চরিত্র হবে বিচিত্র। সেই বিচিত্র চরিত্রের অধিকারী তোমাকে হতে হবে। কেমনে বিচিত্র চরিত্রের অধিকারী হবে? তুমি শুধু লেখাপড়ায় বিজি থাকলে হবে না, তোমার কবিতা আবৃত্তি করতে হবে, গান করতে হবে, মানে তোমার অল রাউন্ডার হতে হবে। মানে যা কিছু আছে সবকিছুর মধ্যে তুমি আছো। তোমার কখন স্যার চিনবে? যখন তুমি এই ক্লাসের মধ্যে যারা কথা বলে না, স্যার যখন যে স্যারই আসবে বেশি কথা বলার চেষ্টা করবে, মানে জানার চেষ্টা করবে, তখন দেখবে যে তোমাকে নিজেকে ভালো লাগবে। কথা বলতেছে কেন? যে নিজেকে কি লাগবে? ভালো লাগবে। তা আমি আর বেশি কিছু বলতে চাই না, যে একটা কথা বলতে চাই যে সবাই সুস্থ থাকবে, ভালো করে লেখাপড়া করবে এবং যেগুলো পড়ালাম এগুলো ভালো করে আয়ত্ত করবে, যে কোনো স্যারের পড়া আয়ত্ত করবে, ঠিক আছে। তারপরে শেষে সবাই সুস্থ কামনা করতেছি। আর যে ওই ভাই আপনার ইউটিউব হ্যাঁ বলতেছি যে আমার নাম হলো মোহাম্মদ হামিদুল ইসলাম, আর আমার ইউটিউব চ্যানেলের নাম, আমার ফোন নাম্বারটা যদি কোনো বুঝতে সমস্যা হয় না, 07613011750 মোহাম্মদ হামিদুল ইসলাম। ভাই আপনার কি মাস্টার্স কমপ্লিট? না, আমি মাস্টার ফার্স্ট সেমিস্টার। আমাদের করোনার মধ্যে 2 বছর খুব বসেছিলাম, ঠিক আছে। এতে যে সেশন ওদের মাস্টার আমার সপ্তম দিতে হবে, ঠিক আছে। 18 মার্ক বসেছিলাম। তাহলে এটা কি মোহাম্মদ হামিদ ইসলাম, আর আমার তো সাবজেক্ট কেমিস্ট্রি। আর এটা হলো যে চ্যানেলটার নাম ফিলোসফি পয়েন্ট, ঠিক আছে। দর্শন শাস্ত্র। হ্যাঁ, দেখলে আমার ছবি দেখলেই বুঝতে পারবে যে এটা আমার, ঠিক আছে। এখন ওই চ্যানেলের নিচের দিকে যা ক্লাস পাবে বুঝছো, সেটা আগে অনেক বছর আগে কোনো ক্যামেরা ছিল না, কিছু ছিল না, এমনিতেই, ঠিক আছে। এত সমস্যা নাই। তা যে কথাটা বলতে চাই সেটা হলো যে ওই যে বললাম তো যে সব দিকে কিনতে হবে, পারদর্শী হতে হবে। তা তোমাদের যে স্বপ্নগুলো আছে সবাই বুঝছো, স্বপ্ন যেগুলো আছে সেই স্বপ্নগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি এই যে লাস্টে এসে আবার কথা বলবেন যে কিছু স্বপ্ন ডুবে যায়, কিছু স্বপ্ন ভেসে ওঠে। স্বপ্নের এবং তার ফসলের ফেরতায় পূর্ণতা পাবে তোমাদের সব স্বপ্নগুলো, এই আশাবাদ ব্যক্ত করতেছি। এবং পরিশেষে বলতে চাই যে দিন যায় দিন চলে আসে, এই যে যাওয়া আসা, তাতে আমরা করি নতুন আশা, বাড়বে মানুষে মানুষে ভালোবাসা, আর বদলে যাবে আমাদের লেখাপড়ার ভাষা, ঠিক আছে। তাহলে অফিসে শেষ করছি আজকে। ভাই আপনার সাথে কেমিস্ট্রি না হয় বাংলা উচিত